Hello everyone. আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব, একটু অপেক্ষা করি যদি আরো কেউ লাইভ জয়েন করে এর জন্য। আর 9টা 10-এ আমরা শুরু করে দেব। আচ্ছা, আমরা শুরু করে দেই। আমার কথা কি শোনা যাচ্ছে? আহ, একটু কনফার্ম করতে পারবা? আচ্ছা, আজকে আমরা দেখবো হলো প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রামের কি কি স্টেপ আছে, এই কয়টা জিনিস, এবং বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্বাভাবিক পরিচয়, লাইক কি কাজে ইউজ করা হয়, কেন এক্সিস্ট করে, ইত্যাদি ইত্যাদি। সো তোমরা হয়তো এতদিনে কিছু আইডিয়া অলরেডি পেয়ে গেছো, সেটা হলো যে প্রোগ্রামের সংগঠনের স্টেপ গুলো কি কি, একটা প্রোগ্রামের আসলে কি কি থাকে। কেউ যদি প্রোগ্রামিং অলরেডি একটু দেখে থাকো বা এই চ্যাপ্টারটা, তাহলে প্রোগ্রামের 3টা স্টেপ থাকে, তাই না? প্রথম হলো ইনপুট, প্রসেস, আউটপুট। তাহলে জিনিসটাকে আসলে দেখতে কি রকম দেখায়, যে একটু ক্লিয়ার করে নেই।
জিনিসটা হলো এরকম, মনে করো তোমাদের এটা হলো একটা প্রোগ্রাম। মনে করো এটা হলো আমাদের একটা প্রোগ্রাম। প্রোগ্রামটা মনে করো আমরা একটা কম্পিউটারে রান করতেছি, তাই না? তাহলে প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করে? প্রোগ্রামটা কিছু ইনপুট নিতে পারে চাইলে। এটা যে ম্যান্ডেটরি এমন না, ইনপুট যে সবসময় ম্যান্ডেটরি এমন না। ইনপুট চাইলে নিতেও পারে, নাও নিতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা প্রোগ্রামে বলে দিতে পারি যে এটা হলো ইনপুট। অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে ইউজার হলো ইনপুট দেয়। যেমন মনে করো বাইরে থেকে ইউজারের একটা ইনপুট, এই যে আমি যে কলম দিয়ে এখানে পেজটাতে লিখতেছি, এখানে কি আমি কলম দিয়ে ক্লিক করতেছি বা কিছু একটা টাইপ করতেছি, এটা হলো প্রোগ্রামটার ইনপুট। তার মানে বাইরে থেকে নেওয়া হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বাইরে থেকে কারো ইনপুট নেওয়ার প্রয়োজন হয় না, ইনপুট অলরেডি আমরা শুরুতে দিয়ে দিই, ওটা প্রসেস করতে থাকে। যেমন মনে করো তোমরা একটা মুভি দেখো, যখন মুভি দেখার প্রত্যেকটা স্টেপে কিন্তু একটা ইমেজ বা একটা ক্যাপচার পরে আরেকটা, যার জন্য আমরা কিন্তু ক্লিক করি না, অটোমেটিক্যালি ক্লিক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? ইনপুট যে সবসময় নেসেসারি এমন না, বাট ইনপুট থাকতে পারে। এবং ইনপুটের ফলে জিনিসটা প্রসেস করে কি আউটপুট হবে, তাই না? তাহলে ইনপুট আর আউটপুটের আসলে ডিফারেন্সটা কোন জায়গায়? যেমন ইনপুটে খেয়াল করো, আমি আবার মুভির এক্সাম্পলটাতে যাই। মুভির ক্ষেত্রে ইনপুট কি? তোমাদের বেসিক্যালি একটা MP4 ফাইল বা একটা ফাইল না? তোমরা যদি MP4 ফাইলটা একটা টেক্সট ফাইল ওপেন করো, তাহলে যে জিনিসটা দেখবে এরকম 0110 এরকম জাস্ট কতগুলো মানে বাইনারি কোড। বুঝতে পারছো জিনিসটা? তোমরা যদি একটা MP4 ফাইলকে একটা টেক্সট ফাইল ওপেন করো, তাহলে কি এটা একটা খুবই র্যান্ডম একটা জিনিস না, যেগুলোর কোনো কিছু মিনিং নাই? তাহলে কি তোমাদের MP4 যে প্লেয়ারটা চানাই, যেমন যেমন মনে করো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা ইউটিউবে যে ভিডিও দেখো, ইউটিউবের মিডিয়া প্লেয়ার, তারা জিনিসটাকে কি করতেছে, প্রোগ্রামটাকে নিয়ে নিচ্ছে, তাই না? আমরা এটাকে বলি মিডিয়া প্লেয়ার। মনে করো মিডিয়া প্লেয়ার এই ইনপুটটাকে নিচ্ছে, নিয়ে কি করতেছে, প্রসেস করে দেখতেছে যে আচ্ছা এটা একটা ভিডিও প্লেয়ার। সো এটা ভিডিও প্লেয়ারটা কিভাবে হবে? আচ্ছা এই পোর্শনটা একটা ইমেজ, সো আমরা ইমেজটা হলো তাহলে পেইন্ট বা মনে করো শো করি। তাহলে কি প্রত্যেকটা পিক্সেল অনুযায়ী স্ক্রিনে যেমন প্রত্যেকটা পিক্সেল থাকে, পিক্সেলে বিভিন্ন ভাবে কালার দিয়ে দিয়ে ইনপুটটাকে আমাদের স্ক্রিনে শো করতেছে, তাই না? ওইটা কিন্তু তোমাদের প্রোগ্রামটা প্রসেস করতেছে। প্রসেস করে আউটপুট হিসেবে কি একটা ইমেজ চলে আসলো না? একটা ইমেজ চলে আসলো। এই ইমেজের পরে নেক্সট আরেকটা ইমেজ আসবে, নেক্সট আর একটা মুভি বেসিক্যালি অনেকগুলো ইমেজ, তাই না? এক সেকেন্ডের একটা মুভির 1 সেকেন্ড মানে ধরে নিয়ে যাবো 30টার মতো ইমেজ। তাহলে কি 1 সেকেন্ডে 30টা ইমেজ চলতেছে। সো জিনিসটা হলো তোমাদের এই মিডিয়া প্লেয়ার হলো একটা বিশাল বড় প্রোগ্রাম, যেটা এটা কনফিগার করতেছে। তাহলে আমরা প্রোগ্রামের সংগঠনে যে জিনিসটা দেখলাম যে প্রোগ্রামে হলো বেসিক্যালি ইনপুট থাকে, প্রোগ্রামটা ওই ইনপুটটাকে প্রসেস করে একটা আউটপুট বা অন্য টাইপের একটা জিনিসে কনভার্ট করে। আম, এরপর হলো একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য কি কি? আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, অবভিয়াসলি প্রথমে যে জিনিসটা আসবে সেটা হলো যে প্রোগ্রামটা অবশ্যই সহজ এবং বোধগম্য হতে হবে। যেমন অন্য কোনো প্রোগ্রাম পরবর্তীতে আপডেট করতে পারে। কারণ সহজ ও বোধগম্য মানে কি? যেমন তোমাদেরকে যে মিডিয়া প্লেয়ারটার এক্সাম্পল দিলাম, মিডিয়া প্লেয়ারের কোড কিন্তু অনেক বড় হতে পারে। মানে তোমরা যদি একদম শুরু থেকে বেসিক কোনো লাইব্রেরি ইউজ না করে করো, তাহলে এমন হতে পারে যে 10 লাখ লাইন কোড। তাহলে একটা বুঝতে পারতেছো যে কেউ যদি 10 লাখ লাইনের একটা কোড লিখে, তাহলে জিনিসটা যে মানে 10 লাখ লাইনই থাকবে এমন না। মনে করো আজকে একটা MP4 ফরম্যাট, কালকে একটা নতুন একটা ফরম্যাট আসলে MP6 ফরম্যাট বা MP7 ফরম্যাট। তাহলে কি তোমার মিডিয়া প্লেয়ারটাকে আপডেট করতে হবে না, প্রোগ্রামটাকে আপডেট করতে হবে না নতুন ফরম্যাটিং সাপোর্টের জন্য? তাহলে এই জিনিসটা কিভাবে করতে পারো? তাহলে কি তোমাকে বা আরেকজনকে কি 1 বা 2 বছর পরে প্রোগ্রামটাকে মডিফাই করা লাগতেছে না? কারণ কি তোমরা নতুন একটা ফরম্যাট সাপোর্ট করার জন্য তো নতুন একটা মিডিয়া প্লেয়ার ক্রিয়েট করবে না। কারণ 10 লাখ লাইন কোড লেখা তো চারটিখানি কথা না। সো তোমরা বেসিক্যালি কি করো, প্রোগ্রামটাকে আপডেট করবা। এই আপডেট করার জন্য কি করা লাগবে? 2 বছর আগে তুমি যে জিনিস লিখছো এটা কি তোমার মাথায় থাকবে? মনে থাকবে না। কারণ এই 2 বছরের মধ্যে তুমি অন্য অনেক হাজার হাজার জিনিসপত্র করে এটা ভুলে যাবো। তো জিনিসটাকে কি হওয়া লাগবে, যে সহজে বোধগম্য হতে হবে। কারণ প্রোগ্রামটা খুবই ছোট ছোট স্ট্রাকচারে ভাগ করার থাকতে হবে। ভাগ করলে যেন বোঝা যায় যে আচ্ছা এই ভাগটার কাজ হলো এইটা। মানে পুরো প্রোগ্রামটা যেন পড়া না লাগে। জাস্ট মনে করে একটু ওভারভিউ নিলেই বোঝা যায় যে কোন লাইনটা কি করতেছে, বা এতটুকু মনে করো 10 থেকে 15 লাইন কি করতেছে এরকম। তো সহজে এবং বোধগম্য হতে হবে। এরপরে প্রোগ্রামটি রান করার জন্য সময় ও মেমোরি ন্যূনতম হতে হবে। রান করার জন্য সময় মেমোরি ন্যূনতম হতে হবে মানে কি? সময় ন্যূনতম হওয়ার মানে হলো যে প্রোগ্রামটাকে রান করলাম, সাথে সাথে হলো প্রোগ্রামটা চালু হলো। যেমন তোমরা যদি গেম টেম খেলো, তারা হয়তো খেয়াল করছো যে কিছু কিছু গেম ওপেন হইতে অনেক সময় লাগে, 30 সেকেন্ড লাগে। আর কিছু কিছু গেমে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যায়। কেন হয়? কারণ হলো কোনো কোনো গেম লাইট ওয়েট, তারা হলো মনে করো অনেক কিছু লোড করা লাগে না শুরুতেই।
আস্তে আস্তে লোড করতে পারে। সো তারা হলো খুব ফাস্ট ওপেন হয়। আবার কিছু কিছু প্রোগ্রাম মনে করো, মানে গেম মনে করো যে শুরুতে হলো এই টেক্সটার ওই ভিডিও এটা সেটা 100টা জিনিস লোড করে, লোড করতে করতে 30 সেকেন্ড চলে যায়। নেক্সট যে জিনিস হলো মেমোরি। তোমরা হয়তো আগের ক্লাসে যারা মনোযোগ দিচ্ছ তারা হয়তো জানো যে মেমোরি বলতে আসলে কি বোঝায়। নর্মালি হলো কম্পিউটার সায়েন্সে আসলে তোমরা যতবারই মেমোরি দেখবা ততবারই মনে করবে এটা আসলে র্যাম। মেমোরি হলো র্যাম। মেমোরি মানে এই না যে তোমাদের কম্পিউটার হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড বা এই টাইপের কিছু। মেমোরি মানে হলো র্যাম। কম্পিউটার সায়েন্সে মেমোরি মানে অলওয়েজ র্যাম বোঝায়। মেমোরি ন্যূনতম হতে হবে, এটার মানে কি তাহলে? মেমোরি ন্যূনতম হতে হবে বলতে তোমাদের মনে করো র্যামটা হলো বিশাল বড়। সাপোজ মনে করো যে এই জিনিসটা একটু দেখাই। মনে করো আমাদের হলো র্যাম হলো এটা, তাই না? র্যাম মানে তো বিশাল বড় একটা স্পেস যেখানে হলো আমরা আমাদের মানে কোড রাখতে পারবো, বা মানে কম্পিউটারের ভাষায় 0 1 একটা সিকোয়েন্স রাখতে পারবো, তাই না? মনে করো এখানে হলো স্পেস দেওয়া আছে, মনে করো এটা হলো 1 মেগাবাইট, এটা হলো আরেক মেগাবাইট, প্রত্যেকটা মান মনে করো 1 মেগাবাইট 2 মেগাবাইট করে, তাই না? তো এই জিনিসটা হলো মনে করো একটা র্যাম, এটা অনেক বড়, তাই না? 2 GB র্যাম মানে এরকম কতগুলো রো থাকবে, 2048টা রো থাকবে। তো এত বড় হলো র্যাম। তাহলে র্যামের কাজটা কোথায়? আসলে প্রোগ্রামটাকে রান করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করা হয়, প্রোগ্রামটাকে পার্শিয়ালি বা সম্পূর্ণ বা পার্শিয়াল প্রোগ্রামটাকে মেমোরিতে লোড করা হয়। তাহলে পুরো প্রোগ্রামটাকে আমরা মেমোরিতে লোড করা লাগবে। মানে প্রোগ্রামটা সেভ আছে মনে করো হার্ড ডিস্কে, তাহলে হার্ড ডিস্ক থেকে প্রোগ্রামটাকে আমাদের র্যামে আনানো লাগবে। র্যামে আনলাম, তাহলে এখানে একটু মেমোরি লাগলো। তো আমরা ফুল প্রোগ্রাম আনতে পারি বা পার্শিয়ালি আনতে পারি। এরপরে আর কোথায় কোথায় লাগতে পারে? প্রোগ্রাম কিন্তু নিজেও মেমোরি অ্যালোকেট করতে পারে। এই প্রোগ্রামটা যখন রান করবে সে নিজে কিন্তু মেমোরি অ্যালোকেট করতে পারবে। সাপোজ মনে করো প্রোগ্রামটা রান করার সময় আমাদের 100টা নাম্বার সেভ করা প্রয়োজন কোথাও। ওই প্রোগ্রামটা কোথায় সেভ করবে? হার্ড ডিস্কে সেভ করবে না, প্রোগ্রামটা আবার 100টার নাম্বারের জন্য মনে করো এখানে একটা জায়গা ব্লক করে নেবে, ওখানে হলো সেভ করবে। তো এখানে কি মেমোরি লাগতেছে না? তাহলে কি প্রোগ্রামটা নিজের জন্য তো একটা জায়গা নিচ্ছে, আরো এক্সট্রা জায়গা সে অ্যালোকেট করে নিচ্ছে যে হ্যাঁ আমার এটার জন্য এটা, ওটার জন্য এটা জায়গা লাগতেছে। সো আমরা অলওয়েজ ট্রাই করি যে প্রোগ্রামটা যত কম মেমোরি ইউজ করে ততই ভালো। কারণ আগেকার যতই মেমোরি আনলিমিটেড হোক, আগে আগে কিন্তু মনে করো 20 বছর আগেও মেমোরি ছিল হলো, র্যাম ছিল হলো 512 মেগাবাইট, 256 মেগাবাইট। এখন মনে করো এক একটা কম্পিউটারের র্যাম 16 GB, 32 GB ইজিলি হয়ে যায়। তারপরেও দেখা যাচ্ছে যে প্রোগ্রামও ওইভাবে আরো উন্নত হওয়া শুরু করতেছে। আর যেমন আগে তোমরা যেই মনে করো গেম খেলতা, মনে করো গ্রাফিক্স বাজে ছিল, এখন অনেক চকচক করা গ্রাফিক্স, সেগুলো খুব মেমোরি বেশি লাগতেছে না? চাইলে কিন্তু প্রোগ্রামাররা এমন মানে গেমও তৈরি করতে পারবে যে একদম এত রিয়েলিস্টিক যে মানে খুবই জোস। কিন্তু প্রোগ্রাম হলো ওই রকম গেম রান করার জন্য তো কম্পিউটার লাগবে। সো এই জিনিসগুলো হলো লিমিটেশন। সো প্রোগ্রামার অলওয়েজ ট্রাই করে যেন কম মেমোরিতে সবচেয়ে বেশি কাজ করা যায়। তো এটারও হলো মানে কিছু ভাগ আছে যে অনেক সময় আমরা ফাস্ট করার জন্য মেমোরি বেশি ইউজ করতে পারি, বাট ওটা পরে। তো এটা হলো যে কম মেমোরি ইউজ করা। এর ফলে প্রোগ্রাম সহজে সম্প্রসারণযোগ্য। এটা অবশ্য সম্প্রসারণযোগ্যটা আসলে এই প্রথম পয়েন্টে অলরেডি বলে দিছি। যেমন মনে করো একটা মিডিয়া প্লেয়ার তৈরি করলা যেটা MP4 ফরম্যাট সাপোর্ট করে, কালকে যদি MP7 ফরম্যাট সাপোর্ট করা লাগে, কি আমরা এটাকে এক্সটেন্ড করবো, তাই না? প্রোগ্রামটাকে এক্সটেন্ড করবো। এখন মনে করো 1 লাখ লাইন, কালকে মনে করো 1,10,000 লাইন হয়ে যাবে এক্সটেন্ড করার পরে। এটা হলো সম্প্রসারণ যোগ্য। এরপরে ডিবাগিং ও টেস্টিং। ডিবাগিং ও টেস্টিং মানে কি? ডিবাগিং একটা কনসেপ্ট, টেস্টিং আরেকটা কনসেপ্ট। ডিবাগিং বলতে বোঝায়, মনে করো আমরা একটা ছোট একটা প্রোগ্রামের কথা চিন্তা করি। একটা ছোট প্রোগ্রাম যেটা হলো নাম্বারটা মানে 10টা নাম্বার দিলে যোগ করে। মনে করো আমরা ইনপুট দেবো হলো 10টা নাম্বার, যেটা হলো সাম করে একটা নাম্বারের একটা সাম আউটপুট দেয়। তাহলে এই প্রোগ্রামটা ডিবাগ করা বলতে কি বোঝায়? ডিবাগ করা বলতে বোঝায় যে ডেভেলপমেন্টের সময় আমরা যে সবসময় পারফেক্ট প্রোগ্রাম লিখবো এমন না। আমরা রান করে প্রোগ্রামটা লিখলাম, রান করে দেখলাম যে এটা 10টা নাম্বারের বদলে প্রথম 5টা নাম্বারের সাম দিচ্ছে। তাহলে এটা কি একটা প্রবলেম না? তাহলে প্রোগ্রামটা ঠিক মতো কাজ করতেছে না। এইটাকে তাহলে আমাদের ফিক্স করতে হবে। এইটাকে হলো প্রোগ্রামের বাগ। যে প্রোগ্রাম কিছু একটা করা উচিত বাট করতেছে না, এই বাগ ফিক্সিংটাকেই বলা হলো ডিবাগিং। তো এরকম কোনো বাগ যদি পাই, সেটা সেটা হলো আমরা বিভিন্ন ভাবে গুতাগুতি করে ঠিক করি। এই জিনিসটা হলো ডিবাগিং। নেক্সট যে কনসেপ্ট সেটা হলো টেস্টিং। টেস্টিং কি জিনিস? আমরা বাগ খুঁজে পাই কিভাবে? টেস্টিং এর মাধ্যমে। যেমন এই প্রোগ্রামে বললাম না যে আমরা কিন্তু মুখে মুখে বলতেছি যে 10টা নাম্বার দেব, আউটপুট হলো এদের সাম। তাহলে টেস্টিং এর জন্য আমাদের কি করা উচিত? 10টা নাম্বার দেওয়া উচিত না? এই টেস্টিং বলতে বোঝা গেলে এই জিনিসটাই যে আমরা 10টা নাম্বার দিয়ে টেস্ট করব,
সাম কি এক্সপেক্টেড, যে সাম আসার কথা সেটাই আসতেছে কি আসতেছে না। এইরকম তো অসংখ্য নাম্বার থাকতে পারে, কোটি 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 10টা নাম্বার থাকতে পারে, তাই না? এরকম। তাহলে আমরা আসলে এইরকম কেয়ারফুলি 5 বা 10টা এরকম টেস্ট জেনারেট করব, যে আচ্ছা এই 5টা দিলেই আসলে ধরে নিতে পারি যে প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে, এবং অন্য কেসেও ঠিকভাবে কাজ করবে। তো এই জিনিসটা হলো টেস্টিং, যে বিভিন্ন ভাবে একটার পর একটা কেস দিয়ে আমরা দেখবো যে কাজ কত ভালোভাবে কাজ করতেছে। যত বেশি টেস্টিং করা যায় ততই ভালো। কিন্তু যেটা বললাম যে সবাই ফাস্ট করতে চায় প্রোগ্রাম ডেভেলপমেন্ট, সো টেস্টিং এর পিছনে এত টাইম নাও দেওয়া প্রয়োজন হতে পারে, যদি কনফিডেন্স এনাফ থাকে। এরপরে প্রোগ্রাম সহজে রক্ষণাবেক্ষণযোগ্য হতে হবে। রক্ষণাবেক্ষণযোগ্য হওয়া মানে কি? আজকে যে প্রোগ্রাম লেখলা সেই প্রোগ্রাম কিন্তু 20 বছর পরেও চলতে পারে। যেমন উইন্ডোজ কিন্তু 1980 বা 85 সালে মনে হয় চলে আসছে, বা 90, ধরে নিলাম 90 সালে আসছে, আমি আসলে জানি না, ভুলে গেছি, বাট 2000 সালের আগে ডেফিনেটলি। আরো আরো ভালো, 1998 সালে আসছে উইন্ডোজ 98 বলে একটা জিনিস আছে, সো 98 সালে আসছে। ওই উইন্ডোজ এর কোড এখন পর্যন্ত কিন্তু চলতেছে। 2025 সালে যে উইন্ডোজ, এটারও আগের যে উইন্ডোজ ছিল ওইটারই একটা বিশাল একটা কোর, মানে প্রোগ্রামে একটা বড়সড় একটা পোর্শন এখনো চলতেছে। ওরা কিন্তু নতুন করে আর কোড যে লিখছে এমন না, আগের যে কোড লিখছে ওইটার উপর আরো এক্সট্রা কোড অ্যাড করতেছে। মানে কি, যে 98 সালে লেখা কোড এখনো চলতেছে, তার মানে কি প্রোগ্রামটাকে কি রক্ষণাবেক্ষণ করা লাগছে না? মনে করো যে 98 সালে একটা লেখা কোডে 2010 সালে একটা বাগ পাইছো, তাহলে কি বাগটা ফিক্স করা লাগবে না? এগুলোই কি হলো রক্ষণাবেক্ষণ। প্রোগ্রামটাকে মানে মানে পরবর্তীতে যদি কোনো বাগ খুঁজে পাওয়া যায় সেগুলো ফিক্স করা, সেটাকে এক্সটেন্ড করা, এটসেট্রা এটসেট্রা। তো রক্ষণাবেক্ষণ যোগ্য হতে হবে। এখন তোমাদের এই পর্যন্ত এখন কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখে একটু অ্যান্সার করে ট্রাই করে। না, কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই। নেক্সট কনসেপ্ট হলো প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ এখানে তোমাদের 7টা জিনিস বলছে। সেটা হলো যে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, অনেক কিছু। আমরা একটা একটা করে আগে, আমার নিজের এটা বিরক্ত লাগতেছে, 7টা মানে এত আলাদা করে স্টেপ। রিয়েল লাইফে আসলে এইভাবে আলাদা করে স্টেপ করে না, দেখা যায় যে 7টার বদলে 70টা স্টেপ হইতে পারে, আর 7টার বদলে 2টা স্টেপ হইতে পারে। বাট মোটামুটি এই সবগুলোই আসলে স্টেপ বাই স্টেপ কাজে লাগে, মানে মার্জ করা হয়। সমস্যার নির্দিষ্টকরণ, প্রথমে যে জিনিসটা হলো সেটা হলো সমস্যা নির্দিষ্টকরণ। তাহলে আমরা একটা নতুন একটা প্রবলেম চিন্তা করি, যেটা হলো আমরা প্রোগ্রাম লিখে সলভ করব। তাহলে ওইটার সমস্যা, ওইটা নিয়ে আমরা এই জিনিসটা এক্সাম্পল হিসেবে দিই। যেমন এই নতুন প্রবলেমটা কিরকম হতে পারে? মনে করো আমরা একটা শপিং ওয়েবসাইট বানাবো। মনে করো একটা শপিং ওয়েবসাইট বানাবো প্রোগ্রাম লিখে। তাহলে এটার স্টেপটা কি কি হইতে পারে? প্রথমে যে জিনিস, যে মনে করো আমি হলো একটা প্রোগ্রামার, আমাকে একজন এসে বলল যে তোমাকে 10 লাখ টাকা দেবো, তুমি একটা শপিং ওয়েবসাইট বানাও। আমি কিন্তু লাফায় লাফায় বলবো যে হ্যাঁ, আজকে রাজি, আমি শেষ। না, এটা ঠিক না। কারণটা হলো যে মনে করো শপিং ওয়েবসাইট মানে কি আসলে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। শপিং ওয়েবসাইট মানে হলো কেউ একজন আসবে, তাই না? একটা কাস্টমার আসবে, এসে প্রোডাক্ট দেখবে, প্রোডাক্ট কার্টে অ্যাড করে লাস্টে চেক আউট করবে। এখানে কিন্তু আরো আমরা যদি ক্ষুদ্র ভাবে চিন্তা করি, আরো অনেক ছোট ছোট স্টেপ আছে। এই স্টেপ গুলো আইডেন্টিফাই করা বা এই প্রশ্নগুলো আইডেন্টিফাই করাকেই বলা হলো সমস্যা নির্দিষ্টকরণ। আমরা কিন্তু সমস্যা এখনো নির্দিষ্ট করি নাই। সমস্যা নির্দিষ্টকরণ কি মানে হলো আমাদের স্টেপ বাই স্টেপ কি কি সমস্যা সলভ করব। যেমন আমি এখন একটা জিনিস বলি, আচ্ছা কার্ডে অ্যাড করার সময়, চেক আউটের সময় কি আমরা কি তাহলে ইউজার থেকে কি পেমেন্টটা কিভাবে নেব? তাহলে কি একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করব? তাহলে বুঝতে পারতেছো যে একটা প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র রূপে চিন্তা করো, প্রবলেম কিন্তু আসতেই আসছে। তাহলে এটা কি আমাদের সমস্যার মধ্যে পড়বে? আমাকে কাস্টমার বলতে পারে যে হ্যাঁ পড়বে, কিন্তু আমি বলতে পারি না, 10 লাখ টাকায় এত কিছু দিতে পারবো না। তখন সে বলতে পারে আচ্ছা পেমেন্ট হলো অন ডেলিভারি, বাই ডিফল্ট একটাই থাকবে অন ডেলিভারি, কেউ কার্ড বা বিকাশে পে করতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছো? এরকম সমস্যা আইডেন্টিফাই করতে হবে যে কি কি সমস্যা থাকতে পারে। কারণ আরেকটা সমস্যা থাকতে পারে, লোকজন তো প্রোডাক্ট কিনতেছে, মনে করো আমার আমার ওয়েবসাইটে 10টা কলম আছে, লোকজন 10টা কলম কিনে শেষ। তাহলে নতুন কলম যে ইনভেন্টরিতে আসতেছে নাকি, লোকজনকে তো বেচতে থাকলেই হবে না। এমন হতে পারে স্টক আউট হয়ে গেছে কিন্তু লোককে আমরা বেচে দিচ্ছি। তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কে করবে? তাহলে কি আমরা ব্যাক এন্ডে অ্যাডমিন বা শপ ওনারদের জন্য আরেকটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বানায় দিতে হবে?
বুঝতে পারছো জিনিসটা? খেয়াল করছো যে ছোটখাটো জিনিস ভেবে আমরা যত ডিপে যাব তত কিন্তু প্রশ্ন আসতেই থাকবে। এই ছোটখাটো জিনিসগুলো আইডেন্টিফাই করাকে বলো সমস্যা নির্দিষ্টকরণ। তাহলে সমস্যা নির্দিষ্টকরণ বলতে বোঝায় যে কি কি প্রবলেম আমরা সলভ করব। কাস্টমার আমাকে 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 যে প্রোগ্রাম করতে দিচ্ছে সে কিন্তু বলতেই পারে না ইনভেন্টরি ম্যানেজমেন্টের দরকার নাই, না থাকলে দরকার লাগলে আমরা আরেক জায়গা থেকে কিনে সাপ্লাই দেবো, কোনো সমস্যা নাই। ইনভেন্টরি বলতে কোনো কনসেপ্টই নাই। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমাদের সমস্যা নির্দিষ্টকরণ করতে হবে যে কি কি স্টেপ, মানে কি কি জিনিস আমরা সলভ করব, যেগুলোর প্রয়োজন নেই সেগুলো তো সলভ করার প্রয়োজন নেই। এর ফলে সমস্যা বিশ্লেষণ। সমস্যা বিশ্লেষণ বলতে বোঝায় হলো যে আমরা এখন বিশ্লেষণ করব। ফর এক্সাম্পল, আমরা এখন মনে করো আমাদেরকে বললো যে পেমেন্ট গেটওয়ের দরকার আছে। তাহলে আমরা আমরা কিন্তু সমস্যা অনেকগুলো পাইছি, 10টা সমস্যা মনে করো আমাদের সলভ করা লাগবে। এর মধ্যে একটা সমস্যা হলো পেমেন্ট গেটওয়ে। বললো যে না, আমাদেরকে কার্ডেও পেমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, বিকাশেও পেমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা সমস্যা মানে তাহলে পেমেন্ট গেটওয়ে হলো একটা সমস্যা। তাহলে এই সমস্যাটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। এরকম কিন্তু সবগুলো সমস্যায় বিশ্লেষণ করতে হবে যতগুলো আছে। তাহলে পেমেন্ট গেটওয়ে বিশ্লেষণটা কিরকম হতে পারে? যেমন এটা টু দি পয়েন্ট বিশ্লেষণ হতে পারে যে পেমেন্ট গেটওয়ে কিন্তু হাজার হাজার হইতে পারে। কি কি সাপোর্ট করব? বিকাশ সাপোর্ট করব, ওকে ঠিক আছে। আমরা কি নগদও সাপোর্ট করব? তাহলে বুঝতে পারতেছো জিনিসটা? আমরা কি পেপালও সাপোর্ট করব? আমরা কি ওয়াইজও সাপোর্ট করব? আমরা কি ক্রেডিট কার্ডও সাপোর্ট করব? আমরা কি ডেবিট কার্ডও সাপোর্ট করব? বুঝতে পারতেছো জিনিসটা যে পেমেন্ট গেটওয়ের ভিতরে কিন্তু হাজারটা আরো বিশ্লেষণমূলক জিনিসপত্র চলে আসে। কারণ পেপাল সাপোর্ট করতে গেলে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে, বিকাশ সাপোর্ট করতে গেলে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে। সো আমাদের দেখতে হবে যে কোনটা কোনটা মানে দরকার। কারণ বাংলাদেশে বিকাশ খুব বেশি চলে, সো বিকাশ হয়তো সাপোর্ট করা লাগবে, অন ডেলিভারি সাপোর্ট করা লাগবে, আর হয়তো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। তাহলে এই কয়টা সাপোর্ট করলে হলো, আমাদের পেপালের দরকার নাই, নগদের দরকার নাই, তাই না? তো এই জিনিসগুলো হলো সমস্যা বিশ্লেষণ। আমরা হলো আরো মানে খেয়াল করো, আমরা নির্দিষ্ট করছি যে এই এই জিনিস সলভ করা লাগবে। এরপরে প্রত্যেকটা জিনিসের কিন্তু একদম ডিটেলসে চলে যাবো যে কি কি জিনিস লাগবে। এই জিনিসগুলো সমস্যা বিশ্লেষণ। এরপর হলো প্রোগ্রাম ডিজাইন। আমরা এখন বিশ্লেষণ করলাম, তাই না? বিশ্লেষণ করার পর এখন ডিজাইন করব। প্রোগ্রাম ডিজাইন বলতে কি বোঝায়? তাহলে আমরা আমরা এই স্টেপ গুলো লিখি, তাই না? একটু লেখালেখির প্র্যাকটিস করি। তাহলে প্রথমে হলো যে আইডেন্টিফিকেশন। নেক্সট স্টেপ যে জিনিসটা আইডেন্টিফিকেশনের মধ্যে মনে করো থাকতে পারে যে পেমেন্ট গেটওয়ে। আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি। এরপর হলো যে আমরা কি করলাম, অ্যানালাইসিস করলাম, তাই না? বিশ্লেষণ মানে হলো অ্যানালাইসিস। এখন অ্যানালাইসিসের মধ্যে আসলো যে পেমেন্ট গেটওয়ের মধ্যে কি কি, বিকাশ নাকি নগদ, নাকি মনে করো পেপাল, নাকি মনে করো কার্ড, তাই না? এরপরে নেক্সট স্টেপটা কি, অ্যানালাইসিসের পরে ডিজাইন। ডিজাইন খুব গুরুত্বপূর্ণ স্টেপ। ডিজাইন বলতে বোঝায় হলো যে এবার হলো এতক্ষণ কিন্তু আইডেন্টিফিকেশন আর অ্যানালাইসিস এটা কিন্তু এতক্ষণ পর্যন্ত গেল হলো যে কাস্টমারের মানে আমাকে যে কাজটা দিছে তার সাথে কথা বলা। এটাকে বলা হলো এটাকে এটাকে কম্পিউটার মানে বড় সফটওয়্যারের ক্ষেত্রে এটা এই কাজটা বলা হলো প্রোডাক্ট ম্যানেজার এই কাজটা করে। প্রোডাক্ট ম্যানেজাররা হলো প্রোডাক্ট সম্বন্ধে যত প্রশ্ন থাকে সেগুলো আইডেন্টিফাই করে, অ্যানালাইসিস করে, মানে রিকোয়ারমেন্ট। এই দুই স্টেপকে আসলে বলা হলো একসাথে রিকোয়ারমেন্ট কালেকশন। রিকোয়ারমেন্ট কালেকশন, বুঝতে পারছো? রিকোয়ারমেন্ট কালেকশন হয়ে গেছে আমাদের। তাহলে আমরা এখন জানি যে আমাদের এক্স্যাক্টলি কি কি করা লাগবে, কোন কোন জিনিস সলভ করা লাগবে। এরপরে আমরা যে জিনিসটা যাবো হলো এখন হলো আমরা কোর প্রোগ্রামিং ডিজাইনে যাব। ডিজাইন বলতে বোঝায় যে সফটওয়্যারটা হলো আর একটু লো লেভেল ডিটেলস চলে যায়। এখন এখন ডিজাইনে হলে ইউআইটা কেমন হবে? আমাদের তো একটা শপিং ওয়েবসাইট বানাইতে গেলে তো অবশ্যই আমাদের একটা ইউআই হইতে হবে, তাই না? যে আমি যদি মনে করো দারাজে ঢুকলাম, আমরা তো সবার প্রথমে কি দেখি, একটা ইউআই দেখি না খুব সুন্দর করে যে প্রোডাক্ট লেখা থাকে কি কি জিনিস। তো আমাদের হলো ইউআই ডিজাইন করতে হবে যে তাহলে আমাদের হলো নর্মালি ইউআই ডিজাইন কিন্তু আমরা ডাইরেক্ট যে ওয়েবসাইটে করি এমন না। বিভিন্ন এখন অনেক হেল্পার টুল আছে যেগুলোর মাধ্যমে হলো আমরা কোড না লিখে জাস্ট ড্রয়িং করে হলো ডিজাইনটা ফিক্স করতে পারি। এইভাবে আমরা হলো ইউআই ডিজাইন করলাম মনে করো। তাহলে ডিজাইনের মধ্যে একটা জিনিস থাকতে পারে হলো ইউআই ডিজাইন। এরপর আরেকটা জিনিস থাকতে পারে হলো যে আমরা বিকাশ কিভাবে সাপোর্ট করব, তাই না?
তার প্রত্যেকটা ট্রানজেকশন কিভাবে সেভ করব। সো এখানে থাকবে হলো ডেটাবেজ, মানে ট্রানজেকশনের ডেটাগুলো কোথায় সেভ করব, হ্যান ত্যান এইসব। বুঝতে পারছেন নিশ্চয়? ইউআই, ডেটাবেজ, এগুলো হলো ডিজাইন, যে আমাদের কি কি ডেটাবেজ লাগবে বা কোথায় ডাটা সেভ করব। এরপরে থাকবে হলো মনে করো প্রোগ্রামের ডিজাইন। প্রোগ্রামের ডিজাইন বলতে বোঝাই হলো যে যেমন সবগুলো যে একটা ডিজাইন, একটা মানে একটা ফাইলে যে আমাদের 10 লাখ লাইন লিখতে হবে এমন না। আমাদের মনে করো 100টা ফাইল বানাবো, প্রত্যেকটা ফাইলে কিছু কিছু করে মানে ফাংশনালিটি রাখবো। বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসটা কি হলো ডিজাইন। তাহলে আমরা ডিজাইন বলতে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ এই জিনিসটা ওই রকম, ইউআইটা ওই রকম হবে, ডেটা মানে কোথায় ডেটা সেভ করবো হলো এইভাবে, ব্যাক এন্ড বা মানে যেগুলো যেই জিনিসটা প্রসেস করবে সেই জিনিসটা কি রকম হবে। তো এই জিনিসটা হলো ডিজাইন বলে। তো ডিজাইনের পার্টটাও আমাদের শেষ। এরপরে এখন নেক্সট যে কাজটা থাকবে সেটা হলো কোডিং। এখন হলো মেন কাজ হলো কোডিং। ডিজাইন কিন্তু খুবই ক্রিটিক্যাল স্টেপ। ডিজাইন নর্মালি দেখা যায় যে সিনিয়র ইঞ্জিনিয়াররা করে, সিনিয়র ইঞ্জিনিয়াররা হলো ডিজাইন করে একদম। ডিজাইন মানে হলো যে জাস্ট মুখে হলো বলে দেওয়া, মানে তুমি ডিজাইন হয়ে যাওয়ার মানে হলো তুমি চোখের সামনে দেখতে পারতেছো যে প্রোগ্রামটা কিভাবে হবে, কোন জায়গায় কি থাকবে না থাকবে, এরপরে জাস্ট টাইপ করা। কোডিং মানে হলো জাস্ট টাইপ করা। ডিজাইন ফলো করে করে হলো টাইপ করবে। তো কোডিং হলো নর্মালি জুনিয়র ইঞ্জিনিয়াররা করে, সিনিয়র ইঞ্জিনিয়াররা কোডিং করতে পারে, বাট ডিজাইন নর্মালি সিনিয়র ইঞ্জিনিয়াররা করে। কারণ হলো ডিজাইন খুব ক্রিটিক্যাল। একটা বাজে ডিজাইন হইলে জিনিসটা হলো সবাইকে অনেক ভোগাবে, আর একটা সুন্দর ডিজাইন হলে জিনিসটা সবাইকে অনেক স্বস্তি দিবে। তো এই ডিজাইনের পরের স্টেপ হলো কোডিং, যেটাকে বলা হলো প্রোগ্রাম উন্নয়ন। তাহলে কোডিং পার্টে কি কি আসবে? যেটা বললাম যে আমরা যেভাবে ডিজাইন করছি ওইভাবে কোড লিখে ওটাকে জাস্ট রূপ দান করা, যে হ্যাঁ এই ডিজাইন এটা এই কোডিং এর মাধ্যমে ফলো হয়ে গেছে। এরপরে নেক্সট যে জিনিসটা আসবে সেটা হলো প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম বাস্তবায়ন আর কোডিং মানে হলো আসলে একই জিনিস। কোডিং কমপ্লিশন ধরে নিতে পারো জিনিসটা, তাই না? কোডিং কমপ্লিশন। কোডিং কমপ্লিশনের আগে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, যে জিনিসগুলো হলো আমরা এর আগে আমরা হলো মানে ডিসকাস করছি, যে কোডিং কমপ্লিশনের আগে কিন্তু আমাদের টেস্ট করা লাগবে, তাই না? আমাদের এনাফ পরিমাণ টেস্টিং করা লাগবে যে হ্যাঁ এই জিনিসটা কাজ করতেছে, ঠিক মতো কাজ করতেছে। যেমন মনে করো ডিজাইন হলো একজন করলো, কিন্তু কোডিং করলো 4 জন, তাহলে 4 জনের কোড কিভাবে একজনের সাথে আরেকজনে ইন্টারাক্ট করবে? আমাদের তো মনে করো কোড গুলা মার্জ করা লাগবে, মার্জ করে দেখা লাগবে যে ফুল জিনিসটা যখন হয় সেই জিনিসটা হলো কাজ করতেছে। তো তখন আমাদের প্রচুর টেস্টিং করা লাগবে, ডেমো দেওয়া লাগবে। এই জিনিসটাকে বলে কোডিং কমপ্লিশন বা বাস্তবায়ন। বাস্তবায়নের পরে হলো আমরা কনফার্ম যে আচ্ছা এই জিনিসটা ঠিক মতো কাজ করতেছে, আমরা এখন এই জিনিসটা হ্যান্ড ওভার করে দিতে পারবো। আমাদের কাছে যে কাজ, আমাদেরকে যে কাজটা দিচ্ছে তাকে আমরা হ্যান্ড ওভার করে দিতে পারবো। বাট হ্যান্ড ওভার করার আগে আমাদের আরো কিছু কাজ করতে পারে। যেমন সমস্যা নির্দিষ্টকরণে কিন্তু আমাদেরকে কাস্টমার, মানে যে আমাদেরকে কাজটা করতে দিছে, সে কিন্তু বলতে পারে যে এই জিনিসটা তোমরা করবা এবং তোমরা নেক্সট 10 বছর মেনটেন করবা। তাহলে কিন্তু আমাদের একদম কাজ বেড়ে গেল। নেক্সট 10 বছর আমাদেরই মেনটেন করা লাগবে। মানে মনে করো 2 বছর পরে সে বললো যে হ্যাঁ এতদিন তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট ছিল না, একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টও লাগবে, তাহলে কিন্তু আমাদের এই কাজটা করে দেওয়া লাগবে। 2 বছরের মধ্যে কিন্তু আমার যেই ইঞ্জিনিয়াররা কাজ করছে সেই ইঞ্জিনিয়ার আরেক কোম্পানিতে চলে যেতে পারে, বা সেই ইঞ্জিনিয়ার অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারে। সে কিন্তু তার মনে থাকবে না যে 2 বছর আগে সে কি কোড লিখছে। সো আমাদের কি করা লাগবে? জিনিসটাকে ডকুমেন্ট করা লাগবে, যে কোন কোডের কোন পোর্শন কি কাজ করতেছে। এই জিনিসটাকে বলা হলো ডকুমেন্টেশন। সো আমাদের প্রোগ্রামটাকে ডকুমেন্ট করা লাগবে। ডকুমেন্টেশন যত ভালো হবে, নেক্সট যে কাজ এই প্রোগ্রামে আবার হাত দিবে তার কাজ তত ইজি হবে। নইলে দেখা যাবে তার বসে বসে লাইন বাই লাইন কোড পড়া লাগতেছে, এই জিনিসগুলো অনবোর্ড করা লাগতেছে, অনেক সময় লাগতেছে তখন। বুঝতে পারতেছো জিনিসটা? প্রোগ্রামিং জিনিসটা হলো এমন যে যে যত ফাস্ট ডেলিভারি দিবে তত ভালো, এবং ভালোভাবে ডেলিভারি দিতে হবে আর কি। সো ফাস্ট হওয়ার একটা আলাদা একটা মূল্য আছে প্রোগ্রামিং এ। কারণ আমাকে যদি যে একজন কাজ দেয়, বা আমি যদি একজনকে একটা কাজ দেই, সে বললো সে 1 মাসে পারবে, আরেকজন বললো সে 6 মাসে পারবে, আমি কি যে 1 মাসে পারবে তাকে দেবো না? তো এই জন্য মানে ডকুমেন্টেশন ভালো হইলে পরবর্তীতে প্রোগ্রামটাকে বাড়ানো বা বাগ ফিক্স এগুলো হলো খুব ইজিলি করা যায়। তো এই ডকুমেন্টেশনের দরকার আছে। আর হলো নেক্সট হলো লাস্ট হলো রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ নিয়ে অলরেডি হলো আমরা ডিসকাস করছি। রক্ষণাবেক্ষণ মানে হইতে পারে যে 1 বছর পরে একজন টের পাইলো যে সে যদি কার্টে 10টার বেশি প্রোডাক্ট অ্যাড করে তাহলে সে চেক আউট করতে পারতেছে না। এটা কিন্তু এক ধরনের বাগ। এবং যে জিনিসটা বললাম আমরা কিন্তু অলরেডি টেস্টিং এটা ধরা পড়ার কথা, কিন্তু বললো না। এটা হইতেই পারে।
কারণ হলো মানে প্রোগ্রামিং এ ধরা হয় যে মানুষ ভুল করতেই পারে। এইটা এই জিনিসটা হলো যে ভুল করতেই পারে, এবং এটা অনেক সময় দেখা যায় যে মানে অনেক রিজনেই ভুল হইতে পারে। যে ইনিশিয়ালি হয়তো আমরা আশা করছিলাম যে 10টার বেশি প্রোডাক্ট কেউ একবারে কিনবে না, বা 100, মানে সবকিছুতে কিন্তু একটা লিমিটেশন থাকবে। যেমন একটা ফেমাস একটা বাগ হলো যে ইউটিউবে এক সময় তোমাদের কিন্তু ভিউ কাউন্ট দেখা যায় যে এই ভিডিওটা কতজন দেখছে। তো খুব সম্ভবত একটা ভিডিও ছিল, যে ভিডিওর ভিউ কাউন্ট হলো 2^931 কে ক্রস করে গেছিল। তো ইউটিউবের যারা ইনিশিয়ালি তৈরি করছিল তারা ধরছে যে মানুষের এত বেশি ভিউ হবে না, 2^31 ভিউ মানে বুঝতে পারতেছো এত কত ভিউ। তো ধরে নিছিল যে এর বেশি ভিউ কোনো ভিডিওতেই হবে না, সো ওরা ওটা লিমিটেশন সেট করে রাখছিল। কিন্তু এক সময় দেখা গেল যে ওই লিমিটেশনটা ক্রস করে ফেলছে। সো এটাকে এক ধরনের বাগ। কিন্তু এই বাগ হলো মানে ওয়েল নোন বাগ, যে হ্যাঁ এটা হলো সবাই মিলে ডিসিশন নিছিল, বাট 10 বছর পরে যেই ধারণা করছিল সেটা খাটে নাই। তো এরকম বাগ হইতেই পারে। তো এই বাগ গুলো ফিক্স করা হলো রক্ষণাবেক্ষণের মধ্যেই পড়ে। তো লাস্ট স্টেপটা হলো রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ হলো মানে যে ডেভেলপমেন্টের মতো না, এই রক্ষণাবেক্ষণ বছরের পর বছর চলতেই পারে, 20 বছর ধরে, 30 বছর ধরে, যতদিন প্রোগ্রাম আছে। এখানে হলো এই জিনিসগুলি ডিজাইন করছে যে প্রোগ্রাম ডিজাইনের পার্ট কি কি, আহ, নির্দিষ্টকরণ কি কি, কি কি সমস্যার সমাধান করবে, যে এখানে বলছে যে কোন কোন সমস্যা আইডেন্টিফাই করতে হবে। সমস্যার বিশ্লেষণ হলো যে কোন কোন বিষয়গুলো প্রোগ্রাম ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, কোন পদ্ধতিতে প্রোগ্রাম ডিজাইন করা হবে, কোন প্রোগ্রামিং ভাষাটি উপযুক্ত হবে। সমস্যা বিশ্লেষণে হলো প্রোগ্রামিং ভাষা আসলে বিশ্লেষণে না, ও প্রোগ্রামিং ডিজাইনে চলে যায়। আহ, এর ফলে ইনপুট আউটপুট কেমন হবে। যেমন ইনপুট আউটপুট বলতে যে জাস্ট টাইপ করে ইনপুট আউটপুট এমন না, যেমন বললাম না আমি যেখানে ক্লিক করতেছি এটাও এক ধরনের ইনপুট। প্রোগ্রাম ডিজাইন এরপরে হলো লাস্টে যে জিনিসটা হলো যে বাস্তবায়ন। বাস্তবায়নের একটা পার্ট হলো টেস্টিং। আচ্ছা, এক মিনিট। টেস্টিং, যাই হোক, টেস্টিং এর মধ্যে এখানে বলছে যে বাগ কি কি টাইপের হতে পারে। সিনটেক্স এরর। সিনটেক্স এরর খুবই ইজি। সিনটেক্স এরর মানে হলো যে মনে করো আমরা টাইপ মিস্টেক করছি, যেমন এর বদলে বি লিখে ফেলছে, এগুলো হলো সিনটেক্স এরর, এগুলো খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। আরেকটা হলো লজিক্যাল এরর। লজিক্যাল এরর হলো আইডেন্টিফাই করা কঠিন। মনে করো যে আমরা 10টা সংখ্যা যোগ করতেছি কিন্তু সে অলওয়েজ প্রথম 9টা যোগ করতেছে, তাহলে কি এটা একটা লজিক্যাল এরর না? সে কিন্তু যোগ করতেছে, প্রোগ্রামটা রানও হচ্ছে। প্রোগ্রামটা যতক্ষণ রান হওয়া মানে হলো সিনটেক্স এরর নাই। রান হচ্ছে না মানে, রান হচ্ছে কিন্তু ভুল রেজাল্ট দিচ্ছে মানে হলো লজিক্যাল এরর। তাহলে দুই টাইপের এরর, তাই না? সিনটেক্স এরর মানে হলো প্রোগ্রামটা রানই হচ্ছে না। সিনটেক্স এরর মানে প্রোগ্রামটা রানই হচ্ছে না। আর লজিক্যাল এরর মানে হচ্ছে প্রোগ্রামটা রান করতেছে কিন্তু আমরা যেই ইনপুটের জন্য যেই আউটপুট যাচ্ছে ওইটা মিলতেছে না। এর ফলে রান টাইম এক্সিকিউশন টাইম এরর। রান টাইমে এক্সিকিউশন এরর। এরর মানে হলো বুঝাই যে তোমার মনে করো রান টাইমে কিছু কিছু এরর হইতে পারে। যেমন মনে করো তোমাদেরকে যে জিনিসটা বললাম যে আমরা ধরে নিচ্ছিলাম যে কার্টে মানে কেউ 10টা বেশি প্রোডাক্ট কিনবে না। আমাদের কিন্তু অলওয়েজ লিমিটেশন সেট করা লাগবে। যেমন আমরা কিন্তু একটা লিমিটেশন সেট করতে পারি 1000-এর বেশি প্রোডাক্ট কিনবে না, কিন্তু খুব রিজনেবল লিমিটেশন। আমি জানি না কেউ কখনো শপিং করতে গিয়ে 1000-এর বেশি শপিং একবারে করছে কিনা। এটা কিন্তু খুবই রিজনেবল একটা। কিন্তু দেখা গেল যে এই লিমিটেশন সেট করার পর একসময় প্রোগ্রামটা কোন একটা ইউজার বললো যে আমি 2000টা শপিং করবো, তার জন্য হলো ক্র্যাশ করলো। তো এই জিনিসগুলো হলো রান টাইম এরর। রান টাইম এরর আইডেন্টিফাই করা খুব কঠিন এবং এটা খুবই এক্সপেক্টেড যে এরকম কিছু এরর থাকতেই পারে। জিনিসটা হলো যে প্রোগ্রামটা এমন ভাবে লিখতে হবে যেন এই টাইপের এরর থাকলেও, এই যে প্রোগ্রামটা ক্র্যাশ করলো, কেউ কি বসে থেকে ওয়েবসাইটের সামনে বসে থেকে দেখবে যে ক্র্যাশ করছে কি করবে না? কারো তো এত সময় নেই। সো প্রোগ্রামটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন আমরা কিছু মনিটরিং করতে পারি, অটোমেটেড মনিটরিং। যে আমরা খাচ্ছি ঘুমাচ্ছি কিন্তু একটা মনিটরিং সিস্টেম প্রোগ্রামটাকে দেখতেছে যে ক্র্যাশ করলো কিনা। ক্র্যাশ করলে সাথে সাথে আমাদের একটা সিগন্যাল পাঠাই দিল, হ্যাঁ এই মুহূর্তে ক্র্যাশ করছে। তখন আমরা দেখে শুনে ঠিক করে ফেলবো। এরপর ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন এখানে ডিসক্রাইব করছে যে ডকুমেন্টেশন আসলে কি কি থাকবে। ডকুমেন্টেশনে কয়েকটা জিনিস থাকবে, সেটা হলো প্রোগ্রামের বর্ণনা। ইনিশিয়ালি যে জিনিসটা তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে প্রোগ্রামটা কি কাজ করতেছে। যেমন মনে করো প্রথম 10 লাখ লাইন থাকলে অবশ্যই, মনে করো আমাদের 100টা ফাইল আছে, তাহলে একটা ফাইলের শুরুতেই ডকুমেন্টেশন থাকবে যে এই ফাইলের প্রোগ্রামগুলো কি কি কাজ করতেছে, হ্যান ত্যান। অ্যালগোরিদম বা ফ্লো চার্ট। মনে করো আমাদের জটিল কোনো কমপ্লেক্স লজিক আছে, তাহলে এগুলোর জন্য হলে আমাদের অ্যালগোরিদম বা ফ্লো চার্ট লিখতে হবে।
কমপ্লেক্স লজিকের মধ্যে অনেক কিছুই করতে পারে। যেমন মনে করো তোমাদেরকে একটা রেস কন্ডিশনিং বলতে পারি, যে মনে করো আমাদেরকে বলে ইনভেন্টরি ম্যানেজমেন্টও করা লাগবে। তাহলে আমাদের হাতে এখন কোন এক সময় ইনভেন্টরিতে একটা প্রবলেম আছে, দুইজন ইউজার কার্টে অ্যাড করলো। তাহলে তাহলে মনে করো দুইজন ইউজারে সাইমultaneously হলো প্রোগ্রামটাকে মানে জিনিসটাকে চেক আউট করলো। তাহলে এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? যে এমনও হইতে পারে যে প্রথম ইউজারের জন্য জিনিসটা কিভাবে হয়, যে আমরা তো আসলে একটা ডেটাবেস বা যেখানে ডেটাটা আছে ওখান থেকে তো জিনিসটা পড়বো যে ইনভেন্টরিতে কয়টা আছে। এরপরে এনাফ পরিমাণ থাকলে ইউজারকে আমরা চেক আউট অ্যালাউ করবো। করে কি চেক আউট শেষে কি ইনভেন্টরিটা একটা কমাই দেবো, তাই না? কারণ ইউজার যদি কিনে ফেলে তাহলে ইনভেন্টরিটা কমাবো। তাহলে এমন হইতে পারে না যে দুইজন ইউজার যখন চেক আউট করলো দুইজন সেম জিনিসই পড়লো, যে একটা করেই আছে, দুইজনের জন্যই আমরা চেক আউট করলাম, করে একজন মানে প্রোগ্রামটাকে কমাইলো, কমানোর পরে কি আরেকজন কমানোর ট্রাই করে দেখলো যে অলরেডি জিরোতে আছে আর কমাইতে পারতেছে না, তাই না? এগুলো কি রেস কন্ডিশন। তো এই জিনিসগুলো খুব কমপ্লিকেটেড, এগুলো হলো কিভাবে সলভ করা যায়, এই জিনিসটাকে এই জিনিসটা সলভ এই জিনিসটার জন্য হলো অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দিতে হবে। নর্মালি কমপ্লিকেটেড লজিকে অলওয়েজ থাকা ভালো। এরপর নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা, এটা মানে হলো যে প্রোগ্রামটা রান করা। নির্বাহ মানে হলো রান, কাজের তালিকা মানে রান করার জন্য কি কমান্ড রান করতে হবে। আহ, কিছু কিছু জিনিস আসলে ইংলিশে খুব ভালো মানে বাংলা অনুবাদ করার প্রয়োজন হয় না। নির্বাহ মানে হলো প্রোগ্রামটা রান করা। যেমন মনে করো আমি প্রোগ্রামটা লিখলাম, সবই করলাম, লিখে ইউজারকে দিয়ে দিলাম। ইউজার কি করবে? ইউজার তো কিছু জানে না প্রোগ্রামটা কিভাবে রান করতে হবে না করতে হবে। তাহলে ইউজারকে বলে দিতে হবে না যে তাহলে তুমি হলো তোমার কম্পিউটারে গিয়ে এটাতে ডবল ক্লিক করবা, ডবল ক্লিক করে হলো এই কাজগুলা করবা, তাহলে প্রোগ্রামটা রান করবে। এটা যদি বলে না দিয়ে লাভ নাই তো। যেমন তোমরা যে কোনো সফটওয়্যার সেট আপের সময় দেখো না যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখায়, এগুলো হলো নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজ। এবার প্রোগ্রামের আউটপুট, এই যে আউটপুট বলতে বোঝায় হলো যে ইউজার মনে করো এক্সপেকটেশন কি, ইউজার চেক আউট করার পরে কি দেখবে, তাই না? সে এমন হইতে পারে যে এরপরে হলো যে সে সবকিছু সাকসেসফুল, আবার এমন হইতে পারে যে আমরা অর্ডারটা ট্র্যাক করব মানে ডেলিভারি পর্যন্ত গেছে কিনা। সো এই জিনিসটা হলো ইউজারের কাছে কিভাবে আউটপুট যাবে বা এটার ফিলোসফিটা কি, এগুলো হলো অ্যাড করা। ডকুমেন্টেশনের সুবিধা হলো যে মানে এই যে খুব কমন যে রক্ষণাবেক্ষণ করতে ইজি, প্রোগ্রামটাকে এক্সটেন্ড করা ইজি, ডিবাগ করা ইজি, টেস্ট করা ইজি, হ্যান ত্যান। এরপরে হলো রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ যেটা বললাম যে আমাদের যদি ডিল করে যে 10 বছর ধরে এই প্রোগ্রামটা মেনটেন করা লাগবে, তাহলে হলো আমাদের 10 বছরের জিনিসপত্র হলো এখানে দেখানো লাগবে। 10 বছরের জিনিসপত্র এখানে সলভ করা লাগবে। তো 10 বছরে তো অনেক কিছু হতে পারে, যে ভুল সংশোধন, যে আমরা লিমিটেশন রাখছিলাম যে কার্টেকে 1000টার বেশি কিনতে পারবে না, দেখা গেল যে একজন হলো 1001টা কিনছে, তাহলে আমাদের কি অবশ্যই একটু মানে গুতাগুতি করে লিমিটটা 1000 থেকে বাড়ায় 2000 করা লাগবে, তাই না? এরকম ভুল সংশোধন করা লাগবে। কার্যক্ষমতা বৃদ্ধি, যেটা বললাম যে মনে করো আমাকে যে ইনিশিয়ালি কাজটা দিল সে বলল যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট লাগবে না, 2 বছর পরে তাদের মানে বিজনেসটা এত বড় হইলো যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ছাড়া তাদের বিশাল অসুবিধা হয়ে গেছে। কারণ ইনভেন্টরি নাই কিন্তু 100 জন মানুষ একটা প্রোডাক্ট কিনে বসে আছে, তাহলে তাদের একশো জনকে সোর্স করে দেওয়া লাগবে। সো তারা বলতেই পারে যে আমাদের মানে বিজনেস 2,000 গুণ বড় হয়ে গেছে, সো আমাদের এখন এটাও লাগবে, তোমরা করে দাও। এগুলো হলো করেছে কার্যক্ষমতার বৃদ্ধি। তো এই কার্যক্ষমতা বৃদ্ধির নতুন ফিচার ওই সেম জিনিসই, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া। আবার উল্টাটাও হইতে পারে, মনে করো এরা ভাবছিল যে বিজনেসটা অনেক দরকার, তো ইনিশিয়ালি তারা বললো যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট দিয়ে দাও, আমরা ইনিশিয়ালি দিলাম। 2 বছর তারা বললো যে 2 বছর পর তারা বললো যে প্রোগ্রামটাতে ইনভেন্টরি ম্যানেজমেন্ট থাকার কারণে আমাদেরকে রান করতে অনেক কস্টিং যায়, কারণ প্রোগ্রামটাকে সার্ভারে রান করা লাগে না, সো এটার কস্টিং আছে। তো তো তারা বললো যে তোমরা ফাংশনালিটি কমায় কস্ট কমাই দাও, তখন আমরা কিছু জিনিস বাদ দিয়ে দিলাম। এখন এরপরে নেক্সট যে জিনিসটা দেখবো হলো যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট আর অ্যালগোরিদম ডিজাইনের ডিটেলস আসলে তোমাদেরকে একটু পরে দেখাবো। কারণ আমার কেন জানি মনে হয় যে অ্যালগোরিদম ফ্লোচার্ট আলাদা করে না শিখে আগে হলো প্রোগ্রামিংটা শিখে তাহলে বোঝাও সুবিধা যে আসলে অ্যালগোরিদম ফ্লোচার্ট কি মিন করে। অ্যালগোরিদম বেসিক্যালি হলো মৌখিক বর্ণনা। অ্যালগোরিদম হলো একটা প্রবলেম সলভ করার মৌখিক বর্ণনা।
যেমন অ্যালগোরিদম কিরকম সিম্পল হইতে পারে, এটা একটা এক্সাম্পল দেয়। মনে করো আমি আমার বাসা থেকে স্কুলে যাব, এই জিনিসটাকে মুখে কিভাবে যাব এটা বর্ণনা করা একটা অ্যালগোরিদম হইতে পারে। তাহলে আমরা অ্যালগোরিদমটা বর্ণনা করে খুব বড়ভাবে যদি বর্ণনা করতে পারি, বলতে পারি যে বাসা থেকে নিচে গিয়ে রিক্সা নেব, রিক্সা থেকে স্কুলের গেটে যাব, স্কুলের গেটে গিয়ে ব্যাচ দেখায় স্কুলে ঢুকে পড়বো। একদম 3 লাইনে খুব সুন্দর একটা অ্যালগোরিদম বর্ণনা করলাম। আবার এই জিনিসটাকে আমরা আরো অনেক ডিটেইলসে বলতে পারি। যেমন বাসা থেকে বের হওয়ার আগে হলো জুতা পরবো, জুতা পরে হলো বাসা থেকে বের হওয়ার পরে হলো বাসার গেটে তালা দেবো, তালা দেওয়ার পর হলো লিফটের সামনে যাব, লিফট ক্লিক করে জি নাম্বার ফ্লোরে যাব, তাই না? জি নাম্বার ফ্লোরে গিয়ে এরপর হলো বাসা থেকে বের হয়ে আমরা রিক্সা কল করব। এখানে হলো আমার কন্ডিশন দিতে পারি যে রিক্সা যদি না পাই তাহলে গাড়ি কল করব, গাড়ি যদি না পাই তাহলে হলো মনে করে হেঁটে যাব। বুঝতে পারছো জিনিসটা? এখানে কিন্তু আবার দেখছো যে আমরা কন্ডিশন দিতে পারি যে এইটা হইলে এটা, ওইটা না হইলে ওইটা। এরপরে কি, এইভাবে কোন একটা উপায়ে হাঁটতে 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 বা রিক্সায় চলতে 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 আমরা স্কুলের গেটে পৌঁছাইলাম। ওটা স্কুলের গেটে পৌঁছায় যদি দেখি যে এখানে আবার কন্ডিশন দিতে পারি যে যদি ব্যাচ দেখাইতে বলে ব্যাচ দেখায় স্কুলে ঢুকবো, যদি কেউ না থাকে তাহলে ব্যাচ না দেখায় স্কুলে ঢুকে পড়বো। ক্লিয়ার জিনিসটা? তো অ্যালগোরিদম জিনিসটা হলো যে তোমরা কি কাজ করতেছো এটার মৌখিক বর্ণনাটাই হলো অ্যালগোরিদম। তো এটা হলো, খেয়াল করছো যে অ্যালগোরিদম কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস। তাহলে আমাদের অ্যালগোরিদম আমরা যদি প্যারাগ্রাফের মতো করে লিখি তাহলে লাভ আছে নাই, বুঝতে অসুবিধা হবে, কিন্তু ওইটাও আসলে অ্যালগোরিদমে। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা স্টেপ বাই স্টেপ লিখি। যেমন মনে করো যে প্রথমে 1 নাম্বার পয়েন্ট দিয়ে, মানে অ্যালগোরিদমটাকে আমরা আসলে এইভাবেই ডিসক্রাইব করতে পারি যে মনে করো 1 নাম্বার পয়েন্ট দিয়ে হলো ডু এক্স, দেন মনে করো 2 নাম্বার পয়েন্ট দিয়ে বলতে পারি যে ডু ওয়াই, 3 নাম্বার পয়েন্ট দিয়ে বলতে পারি যে ইফ রেইনিং। খেয়াল করো যে আমরা কিন্তু ইফ এলস, যদি বৃষ্টি হয় তাহলে হলো ডু মনে করো এ, যদি না হয় তাহলে এলস মনে করো যদি বললাম যে ডু বি, তাই না? 4 নাম্বারে হলো ডু সি। এটা মনে করো 5 নাম্বারে কি ফিনিশ, অ্যালগোরিদমটা ফিনিশ হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? তো অ্যালগোরিদম হলো এরকম, আমরা স্টেপ বাই স্টেপ লিখতে পারি যে 1 নাম্বারে কি করব, 2 নাম্বারে কি করব। খেয়াল করো এটা কিন্তু ইনক্রিজিং একটা টাইমের সাথে ইনক্রিজিং একটা সিকোয়েন্স। তো অ্যালগোরিদমের শর্ত হলো যে ইনপুট আউটপুট সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। যেমন আমাদের স্কুলে যাওয়ার কোনো ইনপুট ছিল না, কোনো আউটপুট ছিল না। বা আমরা যদি চিন্তা করি যে আচ্ছা ইনপুট তাহলে কি, ইনপুট হলো সকালের অ্যালার্ম, আউটপুট কি স্কুলে পৌঁছানো, তাই না? সো ইনপুট আউটপুট নিজেদের মতো করে ডিটারমাইন করে নিতে পারবো আমরা। অ্যালগোরিদমের কোনো ধাপের পুনরাবৃত্তি হবে না, প্রত্যেকটা ধাপ স্পষ্ট হবে যাতে সহজে বোঝানো যায়। পুনরাবৃত্তি হবে না জিনিসটা ঠিক না, পুনরাবৃত্তি হতেও পারে, বাট প্রত্যেকটা ধাপ স্পষ্ট হতে হবে যে আমরা কি করব প্রত্যেকটা ধাপে। যে একদম একটা, মানে বললাম না যে অ্যালগোরিদম ডেভেলপমেন্টের পরে কি, অ্যালগোরিদম ডেভেলপমেন্ট আসলে ডিজাইনের পার্ট, তাই না? ডিজাইনের পরে আসলে কি আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারদের দেই যে তোমরা আসলে এই জিনিসটা দেখে দেখে কোড করে ফেলো। এটা বেসিক্যালি আসলে ট্রান্সলেশন, অ্যালগোরিদম থেকে একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন। যে জিনিসটা এখন হলো এআই, নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলরাও খুব ভালোভাবে করতেছে। দেখ প্রত্যেকটা ধাপের লজিক্যাল ক্রম, এই যে লজিক্যাল ক্রম আছে কিন্তু খেয়াল করছো, 1 2 3 4 5, মানে কোন স্টেপের পরে কোন স্টেপ, সসীম সংখ্যক ধাপে। খেয়াল করো অ্যালগোরিদমটা কিন্তু, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যালগোরিদম কিন্তু ইনফিনিট হওয়া যাবে না। যেমন আজকে যদি কোনো কাজ শুরু করি, কাজটা কিন্তু শেষ হওয়া লাগবে, কাল হোক পরশু হোক শেষ হওয়া লাগবে। কিন্তু আমরা যদি বলি যে অসীম কাল পর্যন্ত চলতেই থাকবে, তাহলে কি কাজটা হলো? হলো না তো, লাভ নাই। এরকম এরকম কোনো কাজ শুরু করার কোনো মানে হয় না। আমরা যদি বলি যে মনে করো শপিং ওয়েবসাইটে একটা কার্ট থেকে চেক আউট করবো, তাহলে চেক আউট করা যদি মনে করো অসীম সময় লাগে, তাহলে কি লাভ আছে? কেউ কি বসে থাকবে 20 বছর? অসীম সময় বলতে মনে করো বিশাল বছর, থাকবে না তো। তাহলে কি এই কার্টের পরে চেক আউট জিনিসটা মনে করো সেকেন্ডের মধ্যে হওয়া সবচেয়ে ভালো, তাই না? তাহলে একটা লিমিটেড সময়ের মধ্যে শেষ হওয়া লাগবে, স্টেপ লিমিটেড হওয়া লাগবে। ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে মানে হলো জিনিসটা যে রিইউজেবল হইতে হবে। ফর এক্সাম্পল চেক আউট জিনিসটা কিন্তু রিইউজেবল। মনে করো আজকে আমরা শপিং ওয়েবসাইটে কেউ কিনে চেক আউট করলো, কালকে কিন্তু আমরা বলতে পারি যে বিডিং করবে। বিডিং মানে তো বোঝো,
যে একটা প্রোডাক্ট থাকবে, কেউ বলবে যে আমি 10 টাকা দিয়ে নেবো, আরেকজন বলবে 11 টাকা দিয়ে নেবো। এভাবে বাড়তে বাড়তে কি টাইমের লাস্টে যে হাইস্ট দাম বলবে তাকেই দিয়ে দেবো, তাই না? বিডিং করলো, মনে করো সে একজন বললো 100 টাকা, ওটাই হাইস্ট। এরপরে কি, সে যেহেতু 100 পর্যন্ত বিড করছে তাকে আমরা প্রোডাক্টটা দিয়ে দেবো, তারও কিন্তু চেক আউট করতে হবে। এটা কিন্তু শপিং এর মতো হলো না, কিন্তু বিডিং এর পরে চেক আউট। সো আমাদের চেক আউট সিস্টেমটা এমন ভাবে হওয়া লাগবে যেন বিডিং এও যে চেক আউট সিস্টেম ইউজ করে, শপিং এও একই চেক আউট সিস্টেম ইউজ করে, তাই না? কারণ এরপরে স্টেপ গুলো কিন্তু সিমিলার। যে চেক আউটের পরে কি এইদার পে, মানে পে করা লাগবে, বা ক্যাশ অন ডেলিভারি দিয়ে বাসায় নেওয়া লাগবে, ডেলিভারি ট্র্যাকিং, তাই না? এইসবই অ্যালগোরিদমে কোনো কম্পিউটার কোড থাকা যাবে না। এই যে তোমাকে যে যে জিনিসটা বললো যে অ্যালগোরিদম আসলে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা কোড না, ল্যাঙ্গুয়েজ হলো অ্যালগোরিদম বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখাই হলো জিনিস। ইংলিশে আমরা যা যা স্টেপ বলবো সেটাই হলো অ্যালগোরিদম। এরপর ফ্লো চার্ট। ফ্লো চার্ট আসলে হলো অ্যালগোরিদমের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। যেমন এটা যদি মানে অ্যালগোরিদম হয়, তাহলে এটার করসপন্ডিং ফ্লো চার্টটা কেমন হইতে পারে? করসপন্ডিং ফ্লো চার্ট হইতে পারে হলো যে, মনে করো আমরা বক্সে দেখাইলাম ডু এক্স, এরপরে বললাম হলো ডু ওয়াই, এরপরে স্টেপে হলো একটা ডিসিশন নিলাম, তাই না? মনে করো ফ্লো চার্টে হলো ডিসিশনটাকে এইভাবে লেখা হয়, রেইনিং। যদি রেইনিং হয় তাহলে হলো মনে করো ইয়েস, আর যদি রেইনিং না হয় তাহলে হলো নো। তাহলে মনে করো হলো এখানে হলো ডু রেইন হইলে ডু এ, আর না হলে ডু বি। এরপর হলো লাস্ট স্টেপে কি হইতে পারে, যে দুইটারই পরের স্টেপটা কি আসলে, টু সি, এরপরে কি ফিনিশ। খেয়াল করো, অ্যালগোরিদমেরই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হলো আসলে এরকম ফ্লো চার্ট। ক্লিয়ার জিনিসটা? মানে ফ্লো চার্ট যে জিনিসটা বোঝাচ্ছে অ্যালগোরিদমে একই জিনিসটাই বোঝাচ্ছে, বাস ফ্লো চার্ট হলো ভিজুয়ালি দেখানো, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়া লাগতেছে না, খুব সুন্দর করে মানে ভিজুয়ালি দেখা যাচ্ছে। ফ্লো চার্ট এখানে হলো অনেক কিছুই দেখাইছে, যে ফ্লো চার্টের সুযোগ সুবিধা, আহ, এগুলো দেখলে বুঝতে পারবে, এখানে আসলে মানে আননোন কিছু নাই। মানে অ্যালগোরিদমের ফ্লো চার্টের সুবিধা কি কি দিচ্ছে, যে যোগাযোগের চমৎকার উদাহরণ, সমস্যা বিশ্লেষণ করা সহজ, নীল নকশা হ্যান ত্যান, রক্ষণাবেক্ষণ করা সহজ, ভাষা কোডে রূপান্তর করা সহজ। অ্যালগোরিদমে যে সুবিধা, ফ্লো চার্টের এক্স্যাক্টলি সেম সুবিধা। কেউ যদি জিজ্ঞেস করে অ্যালগোরিদমের সুবিধা কি, এই জিনিসগুলো, যে এই জিনিসটা হলো এখানে ফ্লো চার্টে একই জিনিস বসাই দিলেও কেউ না করবে না। ফ্লো চার্টের প্রকারভেদ কি কি? ফ্লো চার্ট আসলে দুই ভাগে না, ফ্লো চার্ট কয়েকশো ভাগে ভাগ হইতে পারে, মানে অনেক কিছুরই ফ্লো চার্ট হইতে পারে। সিস্টেম ফ্লো চার্ট, প্রোগ্রাম ফ্লো চার্ট, আহ তোদের এখানে উদাহরণ হিসেবে দিচ্ছে, বাট ফ্লো চার্ট আসলে আরো অনেক টাইপের হয়। ইভেন সিভিল ইঞ্জিনিয়াররাও এক ধরনের ফ্লো চার্ট ইউজ করতে পারে। মানে জাস্ট ফ্লো চার্ট হলো ইন জেনারেল একটা টার্ম। কম্পিউটার সায়েন্সে মেইনলি দুইটাই ইউজ করা হয়, যে সিস্টেম ফ্লো চার্ট, প্রোগ্রাম ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্ট কি জিনিস? সিস্টেম ফ্লো চার্ট কি জিনিসটা হলো যে, সিস্টেম মানে হলো সিস্টেমের একটা পার্ট হলো একটা প্রোগ্রাম। জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো। যেমন আহ, পুরো সিস্টেমটা কি, পুরো শপিং ওয়েবসাইটটা একটা পুরো একটা সিস্টেম না? শুরু থেকে শেষ খেয়াল করো, যে ইউজাররা প্রোডাক্ট অ্যাড করলো, অ্যাড করে কার্টে অ্যাড করলো, আবার রিভিজিট করলো, আবার কার্টে অ্যাড করলো, এভাবে কয়েক স্টেপ যাওয়ার পরে কি হলো, কার্ট থেকে চেক আউট করলো, এরপর ডেলিভারি দেখাইলাম। পুরো পুরো জিনিসটা কিন্তু আমরা একটা ফ্লো চার্টে দেখাই দিতে পারি। এখন প্রোগ্রাম ফ্লো চার্ট কি জিনিস? প্রোগ্রাম ফ্লো চার্ট হলো যে একটা স্টেপের ডিটেইলস প্রোগ্রামেটিক্যালি কিভাবে ফ্লো চার্টে দেখানো যায়, সেটা হলো প্রোগ্রাম ফ্লো চার্ট। যেমন মনে করো যে, আবার একই উদাহরণ, যে চেক আউট, চেক আউট জিনিসটাকে আমরা সিস্টেমে দেখাতে পারি, যে আমরা কিন্তু সিস্টেম ফ্লো চার্টে কিন্তু চেক আউটটাকে একটা জাস্ট বক্স হিসেবে দেখালাম, যে চেক আউট করলো, চেক আউট করে বের হয়ে গেল। কিন্তু এখন চেক আউটের ভিতরে কি কি হচ্ছে, এই ডিটেইলস জিনিসটা আসলে প্রোগ্রাম ফ্লো চার্টে আসবে। এই যে দেখছো, এটি দেখা যায় কোন সিস্টেমের মধ্যে, আহ কোন সিস্টেমের মধ্যে একটি প্রোগ্রাম কিভাবে কাজ করে। বুঝতে পারছো জিনিসটা? যে যেমন পুরো সিস্টেম ফ্লো চার্টে কি ফ্লো মানে চেক আউট জিনিসটা চেক আউট হিসেবে আছে,
তো এর মধ্যে একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে এই জিনিসটা, যে চেক আউট জিনিসটা কিভাবে কাজ করতে পারে। এখন চেক আউটের ডিটেলসে যাব। চেক আউটের ডিটেলস কিরকম হতে পারে, যে ইউজার চেক আউটে ক্লিক করলো, এরপর হলো আমরা পেমেন্ট অপশন আনলাম, পেমেন্ট অপশন থেকে ইউজার চুজ করলো, যদি বিকাশ চুজ করে তাহলে এই গেটওয়েতে নিয়ে গেলাম, যদি পেপাল চুজ করলো আরেক গেটওয়েতে নিয়ে গেলাম, এই ছোটখাটো জিনিসগুলো। এরপর হলো এই গেটওয়ে থেকে তারা পেমেন্ট করলো, গেটওয়ে তাহলে আমাদেরকে জানালো যে আচ্ছা হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল হয়েছে, এটা হলো ট্রানজেকশন কোড। তাহলে আমি ট্রানজেকশন কোডটা নিলাম, নিয়ে বললাম যে হ্যাঁ এই অর্ডারের সাথে এই ট্রানজেকশন কোড ম্যাচ করলো, তাহলে আমরা অর্ডারটাকে ফাইনালাইজ করলাম, ফাইনালাইজ করে আমরা ডেলিভারিতে রেখে দিলাম। তাহলে খেয়াল করছো যে চেক আউট জিনিসটা আসলে আরো ছোট ছোট ভাগে ভাগ করা যায়। এটাকে হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। আচ্ছা, আমরা 2 মিনিট একটু বিশ্রাম নেই, বিশ্রাম নিয়ে আবার শুরু করতেছি। অর্পা দে 2টা কোশ্চেন করছে, আমি এগুলোর অ্যান্সার 2 মিনিট পরে বলতেছি।
আচ্ছা, এখানে হলো প্রথম প্রশ্ন হলো যে ফুল ফর্ম অফ ইউআই। এটা হলো ফুল ফর্ম অফ ইউআই হলো ইউজার ইন্টারফেস। মানে ইউজারের চোখে প্রোগ্রামটাকে কিভাবে দেখবে। ধরুন আমি যে এখন ফেসবুক দেখতেছি, এটা আমি একটা ইউআই দেখতেছি, তাই না? আন্ডার দ্য হুড কি হচ্ছে আমি আসলে কিছুই জানি না। এটা হলো যে এক ধরনের কি বলে, ইউআই। তো এরপর হলো লিমিটেশন থাকে কেন? লিমিটেশন থাকা ম্যান্ডেটরি, কারণ মনে করো যে আমরা হলো কার্ট, একটা কার্টে প্রোডাক্ট অ্যাড করতেছি, আমি যে কার্ট থেকে বুঝেছি তো, জিনিসটা কার্ট থেকে শুরু করছিলাম। আর প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করার পরে কি ইউজার পানি খাচ্ছে, কোথা থেকে ঘুরে আসতেছে, এরপর কার্টে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতেছে, তাই না? জিনিসটা এমন না যে ইউজার একবারে সব প্রোডাক্ট অ্যাড করে ফেলতেছে, বা মনে করো একটা প্রোডাক্ট অ্যাড করার পরে কি আবার ব্রাউজিং করতেছে, করে করে দেখতেছে। সো মিন টাইম এই যে আসলো গেল, আমাদেরকে তো জিনিসটা সেভ করে রাখতে হবে কোথাও। এই ডেটাটা তো সেভ থাকতে হবে যে ইউজার অলরেডি কি কি জিনিস হলো কিনে ফেলছে। তো আমরা কি ইউজারকে আনলিমিটেড স্পেস দিতে পারবো? পারবো না। আমরা চাইলে লিমিটেশন 10 লাখও দিতে পারি, কিন্তু আমাদের একটা লিমিটেশন দিতেই হবে, তাই না? কারণ কি আমাদের বলতে হবে যে ইউজার ম্যাক্সিমাম 10 লাখ প্রোডাক্ট কিনতে পারে, সো 10 লাখ জায়গা তুমি ফাঁকা করে রাখো। এরপর হলো আমরা একটা একটা করে জায়গা ফিল আপ করে ফেলবো। তো আমাদের হলো সবসময় একটা রিজনেবল নাম্বারে আসতে হয়। কারণ কি, মনে করো ইউজারকে আমরা 10 লাখ স্পেস দিলাম, তাহলে 10 লাখ স্পেস আমরা অ্যালোকেট করে রাখলাম, যে হ্যাঁ ইউজারের 10 লাখ প্রোডাক্টের ডাটা আমরা রেখে দিলাম। এইরকম একটাতে ইউজার না, হাজার হাজার ইউজার থাকতে পারে। তাহলে কি প্রোগ্রামটার, আমি আমি তোমাদের কি বললাম যে প্রোগ্রামের সবকিছু আমরা কোথায় আসলে রাখি? কোন একটা মেমোরিতেই তো রাখি, বা ইন দ্য এন্ড এই ক্ষেত্রে আসলে আমরা একটা ডেটাবেজে রাখতে পারি, হ্যাঁ, বা মনে করো আমাদের ইউজারের কম্পিউটারে রাখতে পারি। যাক, এত লো লেভেল ডিটেলসে না গেলাম, বাট কোথায় জায়গায় তো সেভ রাখতে হচ্ছে জিনিসটা। তো এখন যদি হাজার হাজার ইউজারের জন্য সেভ রাখতে যাই, তাহলে প্রত্যেকের জন্য যদি 10 লাখ জায়গা অ্যালোকেট করি, তাহলে কি অনেক বেশি জায়গা অ্যালোকেট করা লাগতেছে না? তাহলে কি জিনিসটা কি স্কেল করা অনেক কঠিন হয়ে যাবে না? দেখা যাচ্ছে যে আমাদের রিসোর্স অনেক বেশি লাগতেছে, এবং প্রত্যেকের রিসোর্সের কস্ট আছে, তাই না? ফেসবুকে আহ আমরা যে মনে করো স্ক্রল করে যাইতেছি ফেসবুকের কিন্তু বিশাল একটা কস্ট যাচ্ছে। কারণ কি প্রত্যেক স্ক্রল নতুন নতুন ডেটা আসতেছে ফেসবুক কিন্তু আন্ডার দ্য হুড বিশাল একটা মেশিনে, একটা না কয়েকশো কোটি, sorry, কয়েক লাখ মেশিনে হয়তো জিনিসগুলো রান করতেছে, তাই না? বিশাল কস্টলি ব্যাপার স্যাপার। তো এই জন্য হলো সবকিছুর হলো আসলে লিমিটেশন রাখা লাগে, না চাইলেও রাখা লাগবে। একটা লিমিটেশন থাকেই, বাট লিমিটেশনটা আমরা সবসময় একটা রিজনেবল লিমিটেশনে রাখি। যেমন এখন হয়তো বুঝতেছি যে 1,000 কার্টে 1,000 হলো মোর দ্যান এনাফ। এবার এমন হইতে পারে যে 20 বছরে মানুষের অবস্থা এত চেঞ্জ হয়েছে যে সবাই বিশাল ধনী হয়ে গেছে, সবাই মানে একবার 10,000 করে জিনিস কেনা, লিমিটেশনটা চেঞ্জ করতে হবে। মানে এই জন্য আসলে প্রোগ্রাম জিনিসটা একবার লিখলে ওইটাই যে থাকে এমন না, চেঞ্জ হয়। প্রোগ্রামারদের মেন দামটা হলো এখানে, কারণ একবার লিখে দিয়ে দিলে দেওয়া মানে কিন্তু জিনিসটা শেষ না, চেঞ্জ করার প্রয়োজন হলে কিন্তু আবার প্রোগ্রামারদেরই প্রয়োজন হয়। যদি এটা প্রয়োজন না হয়তো তাহলে প্রোগ্রামাররা প্রজেক্ট বেসিসে কাজ করতো, যে প্রজেক্ট শেষ শেষ। প্রয়োজন হয় দেখেই একটা কোম্পানিকে প্রোগ্রামারদের পার্মানেন্টলি রাখতে হয়। আচ্ছা, এখন হলো আমরা কয়েকটা জিনিস দেখি যে প্রোগ্রামের ডিজাইন মডেল কি কি আছে। স্ট্রাকচার, ভিজুয়াল, অবজেক্ট ওরিয়েন্টেড, ইভেন্ট ড্রাইভেন। আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং দেখি। স্ট্রাকচার প্রোগ্রামিং হলো যে প্রথমে যে জিনিসটা সবার আগে আসছে সেটা হলো স্ট্রাকচার প্রোগ্রামিং। এটা আচ্ছা, এটার আগে হিস্ট্রিতে যে এই জিনিসগুলো দেখলেই তোমরা বুঝে নিবে যে কত সালে আসছে, কে করছে, কিভাবে আসছে। আমি তোমাদের কিছু কিছু জিনিস বুঝাবো যেন তোমার পড়লে বুঝতে পারো। যাই হোক, আগে দেখি যে স্ট্রাকচার প্রোগ্রামিং এর কেন প্রয়োজন হলো। আমি প্রথম ক্লাসে তোমাদের দেখাইছিলাম, মনে আছে যে অ্যাসেম্বলি কোড দেখতে কেমন বা মেশিন কোড দেখতে কেমন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমি তোমাদেরকে যে বললাম 10 লাখ লাইনের কোড, 10 লাখ লাইনের কোড তো এমন হইতেই পারে যে একই ফাংশনালিটি দুইবার লাগতেছে। যেমন একটা পারফেক্ট এক্সাম্পল হলো চেক আউট। বিডিং এর চেক আউট আর তোমাদের শপিং এর চেক আউট কিন্তু একই, তাই না? দুইটা মানে দুইটা সিস্টেমই কিন্তু একই চেক আউট সিস্টেম, সাব সিস্টেম ইউজ করতে পারে। মানে এই জিনিসটা হলো রিউজেবল কোড, যে একই কোড আমরা দুইটা পারপাসে ইউজ করে ফেললাম।
তো তাহলে বুঝাই যাচ্ছে যে আমরা যদি অ্যাসেম্বলি কোড লিখি, তাহলে চেক আউটের জন্য হলো আমাদের দুই জায়গায় অ্যাসেম্বলি কোডটা লেখা লাগবে, এবং দুইটা বেসিক্যালি কপি পেস্ট, তাই না? এখন এট সাম পয়েন্ট মনে করো বললাম যে আমরা বাংলাদেশে মনে করো আরেকটা নতুন একটা মানে মোবাইল পেমেন্ট চলে আসছে, মনে করো মোবিপে। মোবিপে আসলো, মোবিপে এসে বলল যে আমরা সব দখল করে নিচ্ছি, তোমরা এখন মোবিপেতে সবাই পে করবে। তাহলে কি আমাদের মোবিপে সাপোর্ট করার জন্য কি এখানেও কোডে মডিফিকেশন লাগবে, এখানেও কোডে মডিফিকেশন লাগবে না, বিডিং এর কোডেও, শপিং এর কোডেও? তাহলে জিনিসটা বুঝতে পারতেছো যে অনেক বড় একটা হ্যাসেল তৈরি হয়ে যাচ্ছে। এবং কোন এক জায়গায় যদি বাগ থাকে, দুই জায়গাতেই বাগ থাকবে। তো একটা কোডিপেন্ডেন্সি চলে আসছে। তো এইগুলো হলো খুব খুব বাজে ডিজাইন। তো তখন প্রোগ্রামাররা চিন্তা করলো যে আমরা যদি এমন করতে পারি যে প্রোগ্রামটাকে মডুলারাইজ করতে পারি, এই মডিউল জিনিসটা এইভাবেই আসছে। তাহলে মডুলারাইজ করার মানেটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার সময় আর আরো সুন্দর করে বুঝবা। তোমরা যদি অলরেডি করে থাকো, ফাংশন বেসিক্যালি একটা মডিউল, এক একটা ফাংশন এক একটা মডিউল। তাহলে আগে প্রোগ্রামটা মনে করো এইরকম ছিল, তখন স্ট্রাকচার প্রোগ্রামিং করলো যে না, এই জিনিসটাকে আমরা তাহলে মডিউলে ভাগ করব। তাহলে হলো এটা একটা মডিউল, এটা আরেকটা মডিউল, এটা আরেকটা মডিউল। তাহলে হলো এটা হলো, তাহলে ওভারঅল প্রোগ্রামটা হলো এইরকম দেখতে হলো। এটা হলো স্ট্রাকচার করা, এক একটা হলো মডিউল মনে করো। এই মডিউল গুলো একটা সাথে আরেকটা ইন্টারেক্ট করে। যেমন এটা হলো মেইন মডিউল হইতে পারে, যে এই মেইন মডিউল থেকে মনে করো এই মডিউল কল করলো, এরপর মেইন মডিউল, এই মডিউল শেষে এই মডিউল কল করলো। এইভাবে প্রোগ্রামটা লেখা শুরু করলো। বুঝতে পারছো জিনিসটা? এই মডিউলের এক্সিস্টেন্সই হলো স্ট্রাকচার প্রোগ্রামিং বেসিক্যালি। এই মডিউলকে ফাংশনও বলা হয়। বুঝতে পারছো? এক মডিউল আরেক মডিউলকে কল করবে, এই জিনিসটাই হলো স্ট্রাকচার প্রোগ্রামিং। এই এখানে অনেক কিছুই বলছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো এগুলো আসলে কোনো মানে এরকম লাইন দিয়ে আসলে কেন যে দেয় আমি জানি না, এগুলোর কোনো মানে গুরুত্ব নাই অ্যাকচুয়ালি। ইনস্ট্রাকশন, সব প্রোগ্রামিং আসলে ইনস্ট্রাকশন কেন্দ্রিক। এই ইনস্ট্রাকশন হলো আমরা সিপিইউ কে দেই, প্রসেসর যেটাকে বলে। এই যে এখানে আমি যে জিনিসটা বলে, প্রধান মডিউল বলে একটা জিনিস আছে, তাই না? তো প্রোগ্রামটা যখন তাহলে রান করে, তখন দেখা যায় যে এখান থেকে রান হওয়া শুরু হয়। তাহলে মেন মডিউল একটা স্টেপ বাই স্টেপ রান করা শুরু করে। এই স্টেপের সময় এই মডিউলকে কল করলো, তখন এই মডিউল রান হলো। এই মডিউল রান হওয়ার শেষে আবার এখানে ফিরে গেল, তখন আবার এখানে স্টেপ গুলো রান হওয়া শুরু করলো। এরপর আবার নেক্সট মডিউলে কল হলো, তাহলে এখানে এসে আবার এখান থেকে রান হওয়া শুরু করলো। এরপরে রান হওয়ার শেষে আবার এখানে চলে গেল, এরপর মেন মডিউলের বাকি কোড রান হওয়া শুরু করলো। বুঝতে পারছো জিনিসটা? তো মডিউল মানে হলো যে বেসিক্যালি বিশাল একটা কোডের পোর্শন আমরা অন্য জায়গায় নিয়ে গেছি। এটা সুবিধাটা হলো, মনে করো আমরা যখন আরেকটা সিস্টেম বানাবো, মনে করো আরেকটা সিস্টেম বানালাম, ওখানে আরেকটা মেন মডিউল আছে মনে করো, এই মেন মডিউলে কিন্তু আমরা এই কোডটা আবার রেখে দিতে পারি। বলতে পারি যে হ্যাঁ তুমি ওই মডিউলকে কল করো। দেখতে পাচ্ছ যে জিনিসটা জিনিসটা মডিউলারাইজ হয়ে গেল অলরেডি। যেন এই জিনিসটা কিন্তু রিউজ করলাম দুইটা সিস্টেমে। বা এমন হইতে পারে যে এই মডিউল আবার এই মডিউলকে আবার রিউজ করলো, তাই না? খেয়াল করো, এই মেন মডিউল থেকে তো এই মডিউলটা ইউজ হলো, আবার এই মডিউল থেকে ইউজ হলো। মডিউল গুলো একে অপরকে ইউজ করতে পারে, মানে বেসিক্যালি আমরা রিপিট করে অ্যাভয়েড করলাম। তো এটা হলো মডুলারাইজ করা। তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে ভিত্তি আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি, কোবল, প্যাসকেল, এগুলো হলো একদম শুরুর দিকে আর আসা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মানে কি অন্য ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস বা জাভা কি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? হ্যাঁ, জাভা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও। এই জিনিসটা আমরা একটু পরে দেখতেছি। এরপরে হলো স্ট্রাকচার প্রোগ্রামিং সুবিধা তো বুঝতেই পারতেছো যে প্রোগ্রাম তৈরি অনেক রিডেবল হয়, মানে সহজবোধ্য হয়। এই যে পড়ার বোঝা সহজ। শ্রম কম কেন হয়? কারণ এই যে রিপিট কোড লেখা লাগতেছে না, একই কোড হলো রিইউজ করতেছে। মেইনটেইন করা সহজ হয়, স্বাভাবিক। পড়া বোঝা সহজ মানে অলওয়েজ মনে রাখবা মেইনটেইন করা সহজ। প্রোগ্রামকে মডেলের উপর বারবার এই যে রিইউজেবল এর জিনিসটা চলে আসছে। রিইউজেবল এর জিনিসটাকে এটা হাজার ভাবে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছে। বিভিন্ন মডেলে ভাগ করে ডিবাগিং, এই যে ডিবাগিং করা, এই মেইনটেইন করা ইজি মানে হলো ডিবাগিং বা ভুল সংশোধন করা ইজি, টেস্টিং করা ইজি, আরো আরো অ্যাড করতে পারো আসলে। মেইনটেইন করা ইজির মানে কি? টেস্ট করা ইজি, ডিবাগ করা ইজি, এক্সটেন্ড করা ইজি। সো তোমরা চাইলে আরো আসলে অনেক কিছু অ্যাড করে দিতে পারো এখানে।
ভিজুয়াল প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং জিনিসটা হলো যে বিভিন্ন চিত্রগ্রাফিক নির্দেশ বা কমান্ড ব্যবহার করে হলো প্রোগ্রাম রচনা করা হয়। এর এর একটা ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক বেসিক্যালি আন্ডার দ্য হুড এর আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই লিখতেছে, বাট ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জিনিসটাকে হলো আমরা ভিজুয়ালি বলতেছি। যেমন এটা হলো মানে জিনিসটা এইরকম যে মনে করো আহ, কেউ একজন অলরেডি অসংখ্য এরকম ছোট ছোট মডিউল লিখে রাখছে। ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি আমরা কি করবো যে এই মডিউল গুলোকে রিইউজ করব। আমরা বলবো যে এই মডিউল এই মডিউলকে কল করবে, ওই মডিউল ওই মডিউলকে কল করবে, তাহলে কাজটা হয়ে যাবে। যেমন জিনিসটাকে আমরা এইভাবে এক্সাম্পল দিই, মনে করো তোমাদের বাসা থেকে স্কুলে যাওয়া, আবার মনে করো অলরেডি বাসার গেট থেকে স্কুলের গেট পর্যন্ত যাওয়ার সিস্টেমটাকে একজন বানাই দিচ্ছে, আর আরেকজন বানাই দিচ্ছে হলো যে রুমের মানে অ্যাপার্টমেন্টের গেট থেকে বাসার মেন গেটে যাওয়ার ডিজাইন। আরেকজন বানাই দিচ্ছে হলো স্কুলের গেট থেকে ক্লাসরুমের গেট পর্যন্ত জানার ডিজাইন। এখন বেসিক্যালি তুমি যখন ভিজুয়ালি জিনিসটাকে চিন্তা করবা, তাহলে কি তুমি বেসিক্যালি এক জায়গা থেকে যে হলো তোমার রুম মানে অ্যাপার্টমেন্টের গেট থেকে বিল্ডিং এর মেন গেট পর্যন্ত দিছে, তার ব্লকটা নিয়ে আসবা, কোডের ব্লকটা। এরপরে নেক্সট কোডের ব্লক কোনটা হবে, বাসার মেন গেট থেকে স্কুলের মেন গেট পর্যন্ত নিয়ে আসলা। এই জিনিসটা হলো ভিজুয়াল প্রোগ্রামিং, মানে ভিজুয়ালি জিনিসটা হলো তুমি জাস্ট অ্যাড করে একটার পর আরেকটা এক্সিকিউট করতেছো। এরপর ইভেন্ট ড্রাইভেন। ইভেন্ট ড্রাইভেন হলো খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আমরা কিন্তু না জেনে ইভেন্ট ড্রাইভেন জিনিসটা হলো অনেক ইউজ করতেছি। ইভেন্ট ড্রাইভেন জিনিসটা কি, যে এরা হলো এক্সিকিউশনের সময় একটা ইভেন্টের উপর মানে বসে থাকে। ফর এক্সাম্পল, ফেসবুকে মনে করো তোমরা একটা পোস্ট করতেছো, পোস্ট করা শেষে কি একটা লাইক বাটনে ক্লিক করো না, এটা কি একটা ইভেন্ট? বুঝতে পারছো জিনিসটা? এটা আসলে কিভাবে কাজ করে যে তোমাদের প্রোগ্রামের একটা মডিউল মানে প্রোগ্রামের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ধরে নিলাম ইউজ করা হয়েছে, সে একটা জায়গায় গিয়ে বসে আছে, বসে বসে আছে বলাটা ভুল, বাট একটা একটা জায়গায় একটা ইভেন্ট ক্যাপচার ডিভাইস বসায় রাখছে, ওই জায়গার ইভেন্ট সে ক্যাপচার করে। যেমন আমরা কিন্তু অন্য জায়গায় ক্লিক করে কিন্তু লাভ হয় না। লাইক বাটনের পাশে মনে করো একটা ফাঁকা জায়গায় ক্লিক করো বা পোস্টের উপর ক্লিক করো, মোস্ট অফ দ্য টাইম ধরলাম ছোট পোস্ট মানে ক্লিক করলে যে বড় হবে এমন না, লাভ হলো না, তাই না? কারণটা কি, ওইখানে আসলে কোনো ইভেন্ট ক্যাপচারিং নাই। কিন্তু লাইকের যে বাটনটা আছে ওখানে হলো সে একটা ইভেন্ট ক্যাপচার বাটন বসায় রাখছে। আমরা যেই ক্লিক করলাম সে ক্লিক ইভেন্টটা নিল, এরপর সে কিছু একটা প্রসেস করতেছে। তাহলে ওই প্রসেসের ইনপুট কি, এই ক্লিক ইভেন্ট, আউটপুট কি, এই যে লাইকের কাউন্ট বেড়ে যাওয়া, তাই না? এই এই জিনিসগুলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু একটু এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। এই জিনিসটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এতক্ষণ হলো আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং বা যেই প্রোগ্রামিং দেখছি, খেয়াল করো আমরা কিন্তু এখানে দেখাও যে স্টেপ বাই স্টেপ আসছে। এক না করে কিন্তু আমরা দুইয়ে আসতে পারি নাই, দুই না করে কিন্তু তিনে আসতে পারি নাই, স্টেপ বাই স্টেপ। এটা হলো সিঙ্ক্রোনাস, মানে একটার পর একটা হবে। ইভেন্ট ড্রাইভেন হল এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। ইভেন্ট ড্রাইভেন জিনিসটা কি, যে এক দুই তিন এক্সিকিউট হচ্ছে, হঠাৎ করে এখানে সাত এক্সিকিউট হলো, সাত এক্সিকিউট শেষে আবার তিনে ফেরত আসলো, এরপর চার এক্সিকিউট হলো, পাঁচ এক্সিকিউট হলো, এরপর মনে করো এমন হতে পারে চার এসে বসে আছে, এই সময় আট এক্সিকিউট হয়ে যাইতে পারে। বুঝতে পারছো জিনিসটা? জিনিসটা হলো এসিঙ্ক্রোনাস, মানে একটা করে ইভেন্ট আসবে, আমাদের প্রোগ্রামটা ইভেন্টটা ক্যাপচার করবে, কিছু একটা কাজ করবে, আবার আগের জায়গায় ব্যাক যাবে। এই জিনিসটা হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইভেন্ট ড্রাইভেনের সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্ট। এখানে ভালো করে দেয় না। জাভা স্ক্রিপ্ট হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কোথায় লাগে আসলে, তোমরা অলরেডি কিন্তু ধরে ফেলছো, ইউজার ইন্টারফেস ডিজাইন হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। কারণ ব্যাক এন্ডে ইউজার গিয়ে হলো গুতাগুতি করবে না, ওইটা ও আছে, ব্যাক এন্ডও আছে, বাট ওইটা আমরা ওইভাবে জিনিসটা চিন্তা না করি। বাট নর্মালি ইউআই বা ইউজার ইন্টারফেস হলে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। যেমন এই যে পুরো ডকুমেন্টটা ওপেন করে বসে আছি, স্লাইড, গুগল স্লাইড, এখানে আমি হেল্পে ক্লিক করলে এই যে একটা জিনিস ভেসে আসতেছে, এটা কিন্তু একটা ইভেন্ট। একটা ইভেন্ট ক্লিকটাকে একটা ইভেন্ট হিসেবে জিনিস চিন্তা করে ক্যাপচার করছে। ভিউয়ে ক্লিক করলে হলো এই যে আসলো চলে গেল, আসলো চলে গেল, এটা হলো আরেকটা ইভেন্ট। বুঝতে পারছো জিনিসটা? এই যে আমি যে এখানে সিলেক্ট করলাম, এটা কিন্তু আরেকটা ইভেন্ট, সিলেক্ট ইভেন্ট। তো এরকম বিভিন্ন ইভেন্ট হলো ইউআই তে মেইনলি কাজে লাগে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো। এটা এর মধ্যে সবচেয়ে মানে সবাই যেটা সব কমন এবং অ্যাওয়ার অফ সেটা হলো জাভা স্ক্রিপ্ট। যদিও কেউ জাভা স্ক্রিপ্ট ইউজ করে না, বাট জাভা স্ক্রিপ্টের উপরে বিভিন্ন ফ্রেমওয়ার্ক থাকে সেগুলো ইউজ করে।
এরপর হলো আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা হলো আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং এরই পরের স্টেপ। স্ট্রাকচার প্রোগ্রামিং এ আমি যে জিনিসটা বললাম যে তোমাদের খেয়াল করো যে বিভিন্ন মডিউলে ভাগ করলাম, অবজেক্ট ওরিয়েন্টেড এই জিনিসটাকে আরো এক স্টেপ এক্সট্রাতে নিয়ে গেল। আরো এক স্টেপ এক্সট্রা কিভাবে, সে অবজেক্ট ওরিয়েন্টেড বেসিক্যালি অনেকগুলো মডিউলকে একসাথে করে একটা অবজেক্ট বানাইলো। জিনিসটাকে হলো এইভাবে দেখতে পারো, মনে করো এইটা হলো আমাদের আনস্ট্রাকচার একটা প্রোগ্রাম, এটাকে হলো আমরা কি করলাম, ছোট ছোট অনেকগুলো স্টেপে ভাগ করে ফেললাম। তাহলে এটা হলো স্ট্রাকচার্ড হয়ে গেল, তাই না? এরপরে তাহলে এটা হলো বাইরে একটা লাইন দিয়ে, আচ্ছা অন্য কালারে দিই। আরে, হুম, তাই না? এটা কি হলো যে মডুলারাইজ বা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার নেক্সট স্টেপটা কি, বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা কিরকম, সেম জিনিসই থাকবে। আমরা এখন সেম জিনিসটা একটু লিখি। অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা হলো আসলে এই যে ছোট ছোট মডিউল গুলাকে এক একটা করে অবজেক্ট বানাবে। কিভাবে বানাচ্ছে ভিজুয়ালি দেখাইলে, মনে করো এই কালারটা ইউজ করে, মনে করো প্রথম দুইটা মডিউল মিলে সে একটা অবজেক্ট বানাইলো, এরপরে মনে করো এই দুইটা তিনটা মডিউল মিলে আরেকটা অবজেক্ট বানাইলো। এই পুরো প্রোগ্রামটা বলা গেল অবজেক্ট ওরিয়েন্টেড। বুঝতে পারছো জিনিসটা? তার মানে কি আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং এর যে জিনিসগুলো মডিউল বললাম, এই মাল্টিপল মডিউল একত্রিত করে নিয়ে এক একটা করে অবজেক্ট বানাচ্ছে। এটা আসলে কেন প্রয়োজন, খেয়াল করো। আমরা জিনিসটাকে একটু আর একটু ভেঙ্গে ভেঙ্গে গণিতের মাধ্যমে বুঝাই। মনে করো যে আমরা একটা মানে আমাদের প্রোগ্রামে অনেক ম্যাথ টাইপের জিনিস করার ইচ্ছা হচ্ছে, তাহলে ম্যাথের কি কি জিনিস লাগতে পারে? প্রথমে যে জিনিসটা লাগে সবচেয়ে কমন, সেটা স্কোয়ার রুট নির্ণয় করা, তাই না? তাহলে স্কোয়ার রুট নির্ণয় করার একটা মডিউল বলতে পারি। এরপরে মনে করো স্কোয়ার রুটের পরে কি, মনে করো যে আহ স্কোয়ার করা বা মানে এন পাওয়ার করা, এটাকে আরেকটা মডিউল বলতে পারি, তাই না? এরপরে আরেকটা মডিউল কিরকম হতে পারে, মনে করো দুইটা লিনিয়ার ইকুয়েশন সলভ করতেছে, এইটাকে এটা সলভ করার জন্য যে মডিউলটা লিখলাম যতটুকু প্রোগ্রাম, সেটাকে আরেকটা প্রোগ্রামিং মডিউল বললাম। তো এরকম কি কয়েকশো মডিউল হয়ে যাইতে পারে না? এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা করে, সেই জিনিসটা হলো যে এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা আলাদা করে না রেখে, যেহেতু সবগুলা জিনিসই মোটামুটি ম্যাথের কাজ করতেছে, সবগুলো জিনিসটাকে একটা মানে মনে করো একটা আরেকটা হলো বক্সে ঢুকাইলাম। এই বক্সটার নাম দিলাম হলো এক একটা করে অবজেক্ট। আমরা বললাম যে এই জিনিসটা হলো ম্যাথ অবজেক্ট। তাহলে এই ম্যাথ অবজেক্টের ভিতর কি কি মডিউল আছে, এরকম মডিউল আছে। এখন অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা একটু মোটামুটি বুঝতে পারতেছো, এই জিনিসটা আরো একটু ডিপে চলে যায়। জাস্ট এই প্রপার্টিটা থাকলেই হয় না, অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা হলো আরো একটু ডিপে চলে যায়। ওই জিনিসটাই আমরা দেখি। অবজেক্ট ওরিয়েন্টেড কয়েকটা জিনিস থাকে, এই জিনিসটা হলো অবজেক্ট। অবজেক্ট মানে বুঝতে পারতেছো যে এক একটা অবজেক্টকে হলো মানে তাহলে কি 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 অবজেক্ট হইতে পারে। যেমন এখানে তোমাদের হলো গাড়িকে একটা অবজেক্ট বলা যায়, তাহলে গাড়ির মডিউল গুলো কি কি, দরজা, চাকা, তাই না, ইঞ্জিন, এইরকম হলো অবজেক্ট। ক্লাস কি জিনিস, আহ অবজেক্ট হলো যে ক্লাসের একটা ইনস্টেন্স। জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করি, আহ, মনে করো আহ দাঁড়াও, এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। গাড়ি আসলে একটা ক্লাস, গাড়ি আসলে একটা ক্লাস। তাহলে মনে করো যে একটা গাড়ির একটা স্পেসিফিক মডেল, মনে করো টয়োটা প্রিমিও, এটা হলো একটা অবজেক্ট, ওই ক্লাসের একটা অবজেক্ট। তাহলে গাড়ি ক্লাসের অবজেক্ট কি হলো, একটা টয়োটা প্রিমিও। মানে অবজেক্ট হলো যে কোন একটা ক্লাসের স্পেসিফিক্যালি আমরা যদি কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে দেই, ওইটাকে হলো ওই ক্লাসের অবজেক্ট। যেমন গাড়ির মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ে, বাসও কিন্তু একটা গাড়ির মধ্যেই পড়ে। আর আমরা বললাম যে হানিফ বাস একটা অবজেক্ট হইতে পারে, তাই না? এরকম যে ক্লাস হলো একটা জেনেরিক জিনিস,
যেই জিনিসের একটা স্পেসিফিক বৈশিষ্ট্যময় কিছু একটা জিনিসকে হলো অবজেক্ট। এখন অবজেক্ট আর ক্লাসের মানে ক্লাসের কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, যেটা যেটা না হইলে সে অবজেক্ট, আমরা ওই জিনিসটাকে অবজেক্ট ওরিয়েন্টেড বলতে পারবো না। প্রথম বৈশিষ্ট্য হলো এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে হলো যে একটা অবজেক্ট, মানে এনক্যাপসুলেশন জিনিসটাকে এইভাবে তোমরা চিন্তা করতে পারো যে উম, এটা আসলে খুব জটিল উদাহরণ ছাড়া বোঝানো খুব কঠিন। কিভাবে বোঝানো যায়? একটা অবজেক্টে হলো আরেকটা অবজেক্ট ইন্টারফেয়ার করবে না। যেমন মনে করো গাড়ির আমরা দুইটা অবজেক্ট তৈরি, গাড়ি হলো একটা ক্লাস বললাম না, তাহলে গাড়ির একটা দুইটা অবজেক্ট তৈরি করে ফেলি। একটা হলো টয়োটা প্রিমিও, মনে করো আমার বন্ধু ইউজ করে, তাহলে টয়োটা প্রিমিও 1। আর আরেকটা মনে করো আমি ইউজ করি, বললাম টয়োটা প্রিমিও 2। তাহলে দুইটা অবজেক্ট তৈরি হয়েছে না? অবজেক্ট ওরিয়েন্টেড হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই দুইটা অবজেক্ট একজনের সাথে আরেকজন ইন্টারফেয়ার করবে না। ইন্টারফেয়ার করা না করা বলতে বোঝায় হলো যে একটা অবজেক্টের মনে করো ওই গাড়ির একটা চাকা নষ্ট হয়েছে, তাহলে কিন্তু মানে ওই অবজেক্ট ওয়ান এর একটা চাকা নষ্ট হয়েছে, তাহলে কিন্তু অবজেক্ট টু এর ওই চাকা যে নষ্ট হবে এমন না। এইটাই বলে ইন্টারফেয়ার না করা, যে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু একই ক্লাসের অন্তর্গত কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা হলো ইনক্যাপসুলেশন। আরেকটা জিনিস হলো পলিমরফিজম। পলিমরফিজম জিনিসটা হলো যে একই অবজেক্টের বিভিন্ন রূপ থাকতে পারে। যেমন মনে করো টয়োটা প্রিমিওরও কিন্তু অনেকগুলো রূপ আছে, 2016 মডেল, 17 মডেল, এরকম জিনিসপত্র। জিনিসটা আসলে এইভাবে বোঝানো ঠিক না, বাট কতটুকু বুঝছো আমি শিওর না, এটা প্রোগ্রামিং ছাড়া আসলে বোঝানো খুব কঠিন। কারণ পলিমরফিজমের প্রোগ্রামিং এর উদাহরণ যদি দেই, তাহলে প্রোগ্রামিং সেন্ট্রিক উদাহরণ এরকম হতে পারে যে স্কোয়ার রুট নির্ণয়ের জন্য আমরা কিন্তু দশমিক সংখ্যাও নিতে পারি, দশমিক সংখ্যার স্কোয়ার রুট নির্ণয় করতে পারি, আবার পূর্ণ সংখ্যার দশমিক স্কোয়ার রুট নির্ণয় করতে পারি। তাহলে প্রোগ্রামটা এমন ভাবে জেনারিক করা যে ওই মডিউলটা দশমিক সংখ্যাকেও নিতে পারে ইনপুট হিসেবে, আবার পূর্ণ সংখ্যাকেও নিতে পারে। ওইটাই হলো পলিমরফিজম অ্যাকচুয়ালি। যে এত জিনিস আহ, মানে জটিল করে না বোঝানোই ভালো। তবে জাস্ট মনে রাখো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটা জিনিস থাকে। এখানে ইনক্যাপসুলেশন, পলিমরফিজম দিছে, আরেকটা দেওয়া উচিত ছিল ওপি কনসেপ্ট, হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স এন্ড, টেক্সট। ওপি এর হলো কয়েকটা জিনিস আছে। মেইন জিনিসটা হলো যে তোমাদের ধরো 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 হ্যাঁ, তোমাদের পলিমরফিজম দেখাইছে, অ্যাবস্ট্রাকশন দেখায় নাই। অ্যাবস্ট্রাকশন খেয়াল করো যে অ্যাবস্ট্রাকশন আসলে মানে ওপি এর কনসেপ্ট না বলাই ভালো। মেইন জিনিসটা হলো ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম, এই তিনটা হলো মেইন মেইন জিনিস। অ্যাবস্ট্রাকশন মানে হলো বুঝাই যে তোমাদের হলো যে জিনিসটাকে অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে। যেমন আমরা যখন গাড়ির ক্লাসটা লিখলাম, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট করে ফেলছি যে কি টাইপের গাড়ি, কিসের গাড়ি, এটা কিন্তু অবজেক্টের মধ্যে আছে, গাড়ির মধ্যে কিন্তু নাই। আরেকটা গুরুত্বপূর্ণ হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স জিনিসটা হলো যে আমরা এক অবজেক্ট এক ক্লাসকে আরেক ক্লাসে এক্সটেন্ড করতে পারি, মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মতো। ইনহেরিটেন্স মানে হলো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ অনেকটা। যেমন মনে করো আমরা গাড়ির মধ্যে কি মানে বলতে পারি যে এর চাইল্ড কি হইতে পারে, বাস হইতে পারে, এর চাইল্ড কি ট্রাক হইতে পারে। বুঝতে পারতেছি জিনিসটা? কারণ গাড়ির যে বৈশিষ্ট্য বাস আর ট্রাকের মধ্যে কিন্তু একই বৈশিষ্ট্যই আছে। তাহলে কি গাড়ির বৈশিষ্ট্যটাকে তারা এক্সটেন্ড করে নিতে পারে না? বেসিক্যালি ধার নেওয়া। এই জিনিসটাকে বলে ইনহেরিটেন্স। মানে যে প্যারেন্টের যে বৈশিষ্ট্য থাকবে চাইল্ডে একই বৈশিষ্ট্য থাকবে, এটার জন্য এক্সট্রা করে যে কিছু করা লাগবে এমন না, জাস্ট রিইউজ করলো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা কিন্তু রিইউজেবিলিটি, মানে আমরা এত কিছু আসছে কেন, আমরা যেন প্রোগ্রাম গুলোকে রিইউজেবল করতে পারি, মানে একই করে যেন বারবার না লেখা লাগে। ইনহেরিটেন্স হলো রিইউজেবিলিটি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আমরা যখন গাড়ির ক্লাস আমাদের অলরেডি আছে, তখন কিন্তু আমাদের আলাদা করে আর বাসের ক্লাস, ট্রাকের ক্লাস জটিল করার দরকার নাই। জাস্ট বললাম যে আমরা গাড়ির ক্লাসের যে যে বৈশিষ্ট্য, সেটা হলো আমরা বাসের ক্লাসেও রাখবো। এই জিনিসটাই হলো ইনহেরিটেন্স। তাহলে তিনটা মেইন জিনিস: পলিমরফিজম, ইনহেরিটেন্স এন্ড ইনক্যাপসুলেশন। তোমরা একটা ভালো বই ফলো করে নিও। এটা কোন নোট যে আমার সাথে প্রোভাইড করছে, এই নোটটা ভালো না, আমি দেখি ইমরান সাথে কথা বলবো, কারণ এখানে তিনটা অবশ্যই থাকা উচিত।
ইনহেরিটেন্স বাদ দিলে তোমাদের কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হয় না। সো ইনক্যাপসুলেশন, পলিমরফিজম আর ইনহেরিটেন্স, এই তিনটা থাকতেই হবে। আহ, এখন হলো আমি আরেকটা জিনিস বলতে চাইছিলাম, সেটা হলো যে তোমাদের ল্যাঙ্গুয়েজের পরিচিতি। ল্যাঙ্গুয়েজের পরিচিতি তোমরা বই থেকেই দেখে নিতে পারবা যে বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে হলো আমি একটা হাই লেভেল ওভারভিউ দিয়ে যাই। হলো প্রথমে যে 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 ল্যাঙ্গুয়েজটা আসে সেটা হলো সি, সবচেয়ে কমন এবং পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। সি হলো একদম মানে বলা যায় যে ফাদার অফ অল মডার্ন ল্যাঙ্গুয়েজ। মানে এটা খুবই সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, অফ স্ট্রাকচার্ড একটা ল্যাঙ্গুয়েজ, খুবই সিম্পলিস্টিক একটা ল্যাঙ্গুয়েজ, বাট খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। পাওয়ারফুল কেন? যত লো লেভেল প্রোগ্রামিং আছে সি তে করা হয়। সি এর একটা বড়সড় ফিচার হলো সি তে তোমরা অ্যাসেম্বলি কোডও লিখতে পারবা। বুঝতে পারছো? যেমন একটা এক্সাম্পল দেই, অ্যাসেম্বলি কোড ইন সি। যেমন সি এর কোডের, এই যে দেখো এটা একটা সি কোড, সি এর কোডের মাঝখানে খেয়াল করছো যে আমরা একটা অ্যাসেম্বলি কোডও বসাই দিতে পারি। এটা হলো সি এর একটা বিশাল বড় পাওয়ার। এই যে সি ল্যাঙ্গুয়েজটা হলো এত লো, মানে এই জন্য বলা সি হলো একদম ব্রিজ তৈরি করা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্রিজ সি হল সি। তো এই জন্য হলো সি, সি প্লাস সি ইউজ করা হলো অনেক লো লেভেল কাজে। যেমন তোমাদের বিভিন্ন যারা কম্পিউটার ইউজ করো তারা জানো যে উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে কি বিভিন্ন ড্রাইভার ইনস্টল করা লাগে, এসব ড্রাইভার আসলে সি তে লেখা হয়। আসলে সি অনেক ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। এরপরে যে ল্যাঙ্গুয়েজটা আসে সেটা হলো সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস বেসিক্যালি হলো সি এর এক্সটেনশন। এটা যদি সি হয় তাহলে হলো এটা হলো সি প্লাস প্লাস। সেট সাবসেটের মাধ্যমে বুঝাই দিল। সি প্লাস প্লাস এর ভিতরেই আসলে সি আছে। জাস্ট সি তে সি হলো একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন সি তে ক্লাস, ইনহেরিটেন্স এসব কনসেপ্ট নিয়ে আসার পরে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয় সেটাকে বলা হলো সি প্লাস প্লাস। প্রথমে সি তৈরি হয়েছিল, পরবর্তীতে হলো সি কে ভাবলো যে আরেকটু উন্নত করি, তখন হলো সি প্লাস প্লাস। এই জন্যই আসলে প্লাস প্লাস। প্লাস প্লাস মানে হলো সি এর এক্সটেনশন। এরপর একটা খুব ফেমাস একটা ল্যাঙ্গুয়েজ হলো জাভা। জাভা হলো সম্পূর্ণ কমপ্লিটলি সি প্লাস প্লাস আর সি এর থেকে একটু ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। জাভা হলো পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটা হলো পিওর ওপি ল্যাঙ্গুয়েজ। জাভাই মেইনলি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জিনিসটার মানে গুরু বলা যায়। যে মানে অবজেক্ট ওরিয়েন্টেড মানে স্ট্রাকচার প্রোগ্রামিং দিয়ে তুমি 1 লাখ লাইন পর্যন্ত কোড লিখতে পারবা, কিন্তু তোমার যদি 10 লাখ লাইনের কোড লেখা লাগে তখন দেখা যায় যে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও জিনিসটা মেনটেন করা খুব কঠিন হয়। তখন হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আসে। এবং জাভা হলো খুবই ভালো তোমাদের 10 লাখ 20 লাখ লাইনের কোড লেখার জন্য। বাট জাভারও কিছু মানে প্রবলেম আছে। জাভা একসময় খুবই ইউজ করা হয়তো 2000 সাল, 2005-10 সালের দিকে। এখন নতুন প্রোগ্রামে লেখার জন্য জাভা খুব কম মানুষ ইউজ করা হয় করে। জাভা হলো বেসিক্যালি একটা ওল্ড ল্যাঙ্গুয়েজ। তো সি, সি প্লাস প্লাস, জাভা এগুলো সবগুলোরই একটা প্রোগ্রামিং প্রবলেম আছে। ওই প্রবলেম গুলো ফিক্স করে হলো একটা খুব পাওয়ারফুল একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ। কি হলো? ওই প্রবলেমটা ফিক্স করে হলো একটা খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ বলা হলো পাইথন। পাইথন হলো খুবই সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। এইটা কি জিনিস, এটার একটা পাইথন একটা কনসেপ্ট আছে, সেটা হলো যে তোমরা যে অবজেক্ট স্ট্রাকচার প্রোগ্রামিং মডিউল বা ফাংশন পড়লো না, পাইথন হলো মডিউল বা ফাংশন হলো ফার্স্ট ক্লাস সিটিজেন। এটার মানে অনেক ডিপ, আমি এটার মানে বুঝাইতে যাবো না, কারণ যদি কম্পিউটার সায়েন্সে পড়ো তাহলে এক সময় জানবা এটার মানে। ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ হওয়ার সুবিধা হলো যে আমরা এটাকে ইচ্ছা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে পারি। মনে করো বল ছুঁড়ে মারার মতো। 11 জন প্লেয়ার যদি ফুটবল নিয়ে খেলে, একজন পা থেকে আরেকজনের কাছে ছুটে চলে যাচ্ছে না ডাইরেক্টলি, আমরা এইভাবে মডিউল ছুঁড়ে ফেলতে পারি পাইথনে, যেটা হলো সি, সি প্লাস প্লাস বা জাভাই পারি না। জাভা হলো স্পেসিফিক্যালি বলতে পারি যে মডিউল জায়গাটা এখানে আসছে, আমরা ওখান থেকে ইউজ করবো। পাইথনে আমরা এটা পাস করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গাতে। খুব পাওয়ারফুল একটা জিনিস। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যত কনসেপ্ট উদ্ভব ঘটছিল যে কাজ ইজি করার জন্য, ওই কাজটাকে আরো ইজি করছে হলো পাইথন, এই ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ বানায়। তো কিন্তু সমস্যা হলো যে এই যে ল্যাঙ্গুয়েজ গুলো যে আসতেছে, খেয়াল করো সবগুলো কিন্তু মানে ফিচার প্যাকড, একটার পর আরেকটাতে নতুন নতুন ফিচার আসতেছে। যত নতুন নতুন ফিচার আসতেছে তত স্লো হয়ে যাচ্ছে।
এই ল্যাঙ্গুয়েজটা হলো সবচেয়ে ফাস্ট। তাহলে কি এমন না যে পাইথন পারলে আর সি এর দরকার নেই, সি এর দরকার আছে। আমাদের যদি কোথাও ড্রাইভার লেখা লাগে বা ফাস্ট কোড লেখা লাগে, সি এর কোনো অল্টারনেটিভ নাই, বা সি প্লাস প্লাস। খুব স্লোর জন্য পাইথন খুব ফেমাস। এই যে তোমরা এমএল মডেল বা মেশিন লার্নিং মডেল দেখতেছো, এগুলো ডেভেলপমেন্ট করার সময় যদি পাইথনে লেখা হয়, কিন্তু যখন প্রোডাকশনে নিয়ে যাওয়া হয় বা ইউজারকে সার্ভ করা হয়, সেগুলো সিতে কনভার্ট করে এরপরে সার্ভ করা হয়। কারণ হলো সি হলো অনেক ফাস্ট। এরপর আরেকটা আরো কিছু মডার্ন, এর মাঝখানে আসলে আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, প্যাসকেল, আহ ভিজুয়াল বেসিক, হ্যান ত্যান। এরপর আমি আসলে আস্তে আস্তে মডার্ন ল্যাঙ্গুয়েজের দিকে যাচ্ছি। এরপর হলো আরেকটা ল্যাঙ্গুয়েজ হলো গো। গো হলো খুবই খুবই জোস একটা ল্যাঙ্গুয়েজ, আমার অন্যতম ফেভারিট একটা ল্যাঙ্গুয়েজ হলো গো। গো জিনিসটা হলো যে সি বেস্ট অফ সি, বেস্ট অফ পাইথন, মানে দুই ল্যাঙ্গুয়েজের বেস্ট জিনিসগুলো নিয়ে হলো গো তৈরি। এখানে হলো সবই ফার্স্ট ক্লাস সিটিজেন, অবজেক্টও আছে, মডুলারাইজেশন আছে, সবই আছে, কি নাই। আবার এটা অনেক ফাস্ট, পাইথন থেকে কিন্তু গো অনেক ফাস্ট, 10 গুণ ফাস্ট বলা যায়। এরপর আরেকটা ল্যাঙ্গুয়েজ হলো রাস্ট, খুবই মডার্ন একটা ল্যাঙ্গুয়েজ। রাস্টের সুবিধা হলো সি আর রাস্ট অলমোস্ট ইকুয়ালি ফাস্ট, কিন্তু সিতে একটা উইকনেস আছে যেটা রাস্টের নাই। সি এর একটা উইকনেস ফিক্স করার জন্য রাস্ট তৈরি, সেটা হলো মেমোরি ম্যানেজমেন্ট। এই জিনিসটা তোমরা আসলে এখনো বুঝবা না, বাট সিতে সি এত লো, সি দিয়ে এত লো লেভেল কাজ করা যায় যে সি দিয়ে আমরা বলতে পারি যে তুমি র্যামের ওই জায়গাটা থেকে 10টা জায়গা ব্লক করো, সি হলো এই কাজটা করতে পারে। তো এইটা হলো সি কে অনেক বড় একটা পাওয়ার দেয়। সেটা হলো পাওয়ারটা হলো মেমোরি করাপশন থেকে শুরু করে মেমোরি, যেমন একটা প্রোগ্রাম, সি এর প্রোগ্রাম যদি এরকম 10টা করে ব্লক করে করে পুরো র্যামটাকে ব্লক করে ফেলে, আর কিছু চলবে কম্পিউটারে? চলবে না। তো এই জিনিস হলো একটু সেফটি সিকিউরিটি ইস্যু। তো রাস্ট ওই জিনিসটা অটোমেটিক্যালি ম্যানেজ করে, যে ব্লক করে রাখলেও যদি কাজে না লাগে রাস্ট অটোমেটিক্যালি ক্লিয়ার করে। কিন্তু এটা সি এর মতো আবার ফাস্ট। তো এরকম হলো মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসছে আস্তে আস্তে। তো এটাই হলো তোমাদের মেইনলি মানে খুবই মানে ওয়াইডলি ইউজড কিছু ল্যাঙ্গুয়েজ। এরপর আরো একটা ল্যাঙ্গুয়েজ হলো জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট আর জাভা কিন্তু সেম জিনিস না, জাভা স্ক্রিপ্ট কমপ্লিটলি ডিফারেন্ট। জাভা স্ক্রিপ্ট যেটা বললাম যে ইউআই তে অনেক ইউজ করা হয়, কেউ যদি ইউআই রিলেটেড কাজ করে তাহলে ইউআই বা ইউজার ইন্টারফেস তৈরিতে জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়। কারণ কি, জাভা স্ক্রিপ্ট হলো একটা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইউআই তে প্রচুর ইভেন্ট ড্রাইভেন, যেমন এই যে কলম যে লিখতেছি, এটা কিন্তু একটা ইভেন্ট ড্রাইভেন, কারণ কি প্রত্যেকটা টিপ রেজিস্টার করে একটা করে ইভেন্ট হিসেবে রেজিস্টার করতেছে। তো এই জিনিসটা হলো যে জাভা স্ক্রিপ্ট করতে পারে। আহ এগুলি মেইনলি মোটামুটি ইউজ করা হয়, খুবই ওয়াইডলি ইউজ। আচ্ছা, আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই। এরপরে নেক্সট ক্লাসে দাঁড়াও দেখি তোমাদের নেক্সট ক্লাসে কি আছে। নেক্সট ক্লাস হলো যে তোমাদের যাবে হলো সি প্রোগ্রামিং ইনফো এন্ড কম্পারিজন উইথ সি প্লাস প্লাস ইন্ডাস্ট্রি ট্রেন্ড। নেক্সট ক্লাস থেকে হলো তোমাদের মেইনলি ল্যাঙ্গুয়েজের কিছু জিনিসপত্রে চলে যাব, যে ইন্ডাস্ট্রি ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, প্রিরিকুইজিট, আইডি কি, মেমোরি কনসেপ্ট কি, প্রসেসর কি, রেজিস্টার কি, একটা ফাস্ট একটা প্রোগ্রাম লেখাবো। নেক্সট ক্লাসে তাহলে প্রোগ্রামিং থেকে শুরু হচ্ছে। আর নেক্সট ক্লাস হলো আমরা যেহেতু মাঝখানে একটা দিন বাদ গেছে, সো এটা আসলে শিফট হয়ে যাবে, আমি তোমাদেরকে নতুন রুটিনটা দিয়ে দেবো না। নেক্সট ক্লাস হবে হলো 9 তারিখে রাত 9টায়। ওকে, থ্যাংকস এভরিওয়ান। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা দেখে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আর কিছু নাই। ওকে, থ্যাংকস এভরিওয়ান, বাই বাই।